আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাইভে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইসহাক কবির ভাই, এবং আরো থাকবেন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এমডি আনোয়ার হোসেন। উনিও সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটির একজন সদস্য, যিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে থাকেন। গতকালকে উনি আলোচনায় চলেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আজকে পে কমিশনের একটি সভা হয়েছে, যে সভাটা গত 31শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় শোক দিবস পালিত হয়েছিল, যার কারণে যে আমরা রাষ্ট্রীয় শোক পালন করেছি, যে কারণে গত 31 তারিখ সেই মিটিংটি করা সম্ভব হয়নি, এবং আমাদেরও কর্মসূচি ছিল যেগুলি আসলে পালন করা হয়নি। তো যাই হোক, সেই মিটিংটা আজ পে কমিশনের সেই মিটিংটা আজ অনুষ্ঠিত হলো। আমাদের জানা মতে হয়তো আরো একটি মিটিং অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই, খুব কাছাকাছি তারিখ 12, 13, 14 এই তারিখের মধ্যেই হবে আশা করি, এবং তারপরেই হয়তো চূড়ান্ত প্রতিবেদন ইনশাআল্লাহ আমাদের জমা হবে বলে আমরা আশা করি এবং আমরা যতটুকু জানি। আপনারা দেখলাম আজকে যে মিটিংকে কেন্দ্র করে পে কমিশনের যে সভা, সেটাকে কেন্দ্র করে অনেকেই উৎসাহী ছিলেন, আগ্রহী ছিলেন। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক কিছুর পরে আজকে পে কমিশনের যে সভা হয়েছে, আমরা চাই অতি দ্রুতই এই পে কমিশনের সভাটা অনুষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন যে আমরা শুধু কর্মচারী, সবকিছু আমাদের হাতে নয়। সরকারের উপরে বা সরকারের নীতি নির্ধারকদের উপরে আসলে আমাদের কিছু করার নেই। আর আমরা যারা সরকারি কর্মচারী আছি, যারা আমরা পে স্কেলের সুবিধা ভোগ করব, আমরা কতটুকুই বা করতে পারতেছি? আমরা কে কতটুকু করতে পারতেছি বলেন? আমরা একটা কর্মসূচি দিতে পারতেছি না, বা আমরা কেউ কর্মসূচি দিলেও সেগুলি পালনে আমরা সবাই যুক্ত হই না। তারপরও কিন্তু আমাদের দাবি দেওয়াগুলি আমরা অনলাইন বেসিসে বা এই সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরছি, চেষ্টা করছি সরকারের নজরে আনার জন্য। আপনারা যতটুকু সবাই চেষ্টায় আছেন, আপনারা যারা আছেন যতটুকু চেষ্টা করেন, সেজন্য ধন্যবাদ। তবে একটা কথা বলি, আমার কথা সবার যে ভালো লাগবে বিষয়টা কিন্তু তেমন নয়। আমার কথা সবার ভালো লাগতেই হবে এমনও নয়। যাদের আমার কথা পছন্দ হবে না, আপনারা দয়া করে লাইভ থেকে চলে যাবেন। বিশেষ করে আমার কথা যাদের ভালো লাগবে না, আমি মনে করি আমার পেজে তাদের আসাই দরকার নেই, কারণ বাংলাদেশে অনেক পেজ আছে, অনেকেই পেজ চালায়, কোটি কোটি মানুষ পেজ চালায়। আপনি তাদের কাছে যান, তাদের পেজগুলি দেখেন। আমার পেজে সবকিছু আপনাকে দেখতে হবে এমন কোনো কথা নেই, তাই না? আচ্ছা, আমি আনোয়ার ভাই এবং ইসহাক ভাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন। আমি ইসহাক ভাই এবং আনোয়ার ভাইকে, আজকে যারা অতিথি, তাদেরকে লাইভে যুক্ত করার জন্য চেষ্টা করছি। আনোয়ার ভাই এবং ইসহাক ভাই, আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট দিন। তার আগে লাইভটা শেয়ার করে নিতে হবে। মুস্তফা কামাল ভাই লিখেছেন, আব্দুল মালিক ভাই কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আজও কি আমরা সত্যি পে স্কেল পাবো? অবশ্যই পে স্কেল পাবো। রুবেল মিয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর রহমান লিখেছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। 11ই জানুয়ারি কি 11ই জানুয়ারি কর্মবিরতি কি বলবৎ আছে জানি না। 11ই জানুয়ারি আমাদের এরকম কোন কর্মসূচি এখনো আসেনি।
হ্যাঁ, আনোয়ার ভাই রিকোয়েস্ট দিন। আনোয়ার ভাই আমি পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, আনোয়ার ভাই, ইসাক ভাই রিকোয়েস্ট দিন, আমি জয়েন করে যুক্ত করে নিচ্ছি। আজকের মিটিং আশা করি ভালোই হয়েছে, এবং আমরা যতটুকু জানি যে মিটিং এ খুব ভালোভাবে আলোচনা হয়েছে। হয়তো আরো একটি মিটিং হবে, সেই মিটিং এই সবকিছু চূড়ান্ত হবে বলে আমরা জানি। আর পে কমিশন থেকে কিন্তু মিটিং শেষ করে কখনোই তারা কিন্তু আপডেট দেয় না। পে কমিশন থেকে মিটিং শেষ করে কখনোই পে কমিশন থেকে কোনো বিবৃতি দেয় না। সুতরাং কান দিব না, অনলাইন নিউজে কেউ কান দিব না। একটা কথা আপনারা জানবেন যে যতক্ষণ পর্যন্ত পে কমিশন চূড়ান্ত রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার হাতে জমা না দিবেন, যে যতক্ষণ পর্যন্ত কোনো কিছুই কিন্তু বাহিরে যা প্রচার হবে তা সত্যি নয়। একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু কখনোই আপনাদেরকে বলি না গ্রেড কয়টা হবে, সর্বনিম্ন স্কেল কত হবে বা কত কিছু হবে, এগুলি কিন্তু আপনাদেরকে আমরা কখনোই বলি না। এই আপডেটটা কিন্তু আপনাদেরকে আমরা কখনোই দেই না, কেননা এই আপডেটটা আমরা সঠিকটা জানি না। কারণ বেতন গ্রেড কত হবে, গ্রেড সংখ্যা কয়টা হবে, বা সর্বনিম্ন স্কেল সর্বোচ্চ স্কেল কত হবে, এগুলি কিন্তু এখনো বাইরে কখনো সঠিক কথা প্রকাশ করে না পে কমিশন। পে কমিশন অত্যন্ত গোপনীয় এবং স্বচ্ছভাবে এই কাজগুলি কিন্তু তারা করে যাচ্ছে। সুতরাং অনলাইন নিউজে আপনারা যা দেখছেন তা কিন্তু সত্যি নয়। এইসব নিউজে আপনারা কেউ কান দিবেন না, এটা আপনাদেরকে সবসময় আমরা বলি যে অনলাইন নিউজে অন্তত কান দিবেন না। অনলাইন নিউজে আজকে দেখলাম যে সর্বনিম্ন 11,000, 17,000 এবং 21,000 টাকার কথা বলছে, কিন্তু পে কমিশনে এরকমের কোনো তথ্য প্রকাশ করেনি, বা আমাদের জানা মতে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্তটা আমরা জানতে পারবো যখন চূড়ান্ত ভাবে পে কমিশনের রিপোর্ট জমা দিবে বা সুপারিশ জমা দিবে, তখন হয়তো আমরা জানতে পারি। এর আগে কিন্তু এই কথাগুলি জানার কোনো সুযোগ নেই। ইসাক ভাই লাইভে যুক্ত হন, আমাদের সাথে আনোয়ার ভাই যুক্ত হয়েছেন। আনোয়ার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই দেখি আজকে পে কমিশনের যে সংবাদ অবশ্য অলরেডি মানে অনলাইন নিউজে সব তোলপাড় হয়ে গেছে। 1:8 অনুপাতে নাকি পে কমিশন প্রস্তাব দিচ্ছে। তারপরে এই 16,000, 17,000 বা 21,000 টাকাও প্রস্তাব করার কথা নাকি পে কমিশন বলেছে, অথচ পে কমিশনে এখনো এরকম সিদ্ধান্তই আসেনি। এই বিষয়ে আপনার কি কোনো কিছু জানার আছে? না, আসলে জানার বলতে এগুলা তো আপনি আগে বলে দিয়েছেন। কারণ যখন এই রাষ্ট্রীয় মিটিং গুলা হয়, সভাগুলা হয়, এগুলা কিন্তু তারা সভা শেষে বাইরে এসে একমাত্র সংবাদ সম্মেলন ছাড়া কেউ প্রকাশ করে না। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া এবং কি নাম করা অনলাইন পত্রিকাগুলা, অনলাইন টিভি গুলো এই যে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্যগুলা ছড়ায়, এতে তারা কি মজা পায় সেটা আমার বুঝে আসে না। এতে তো মানুষকে শুধু বিভ্রান্ত করা। এখন আপনি হয়তো অনেক বেশি কাছাকাছি আছেন বা টাচে থাকেন, আপনি যতটুকু সত্য খবর জানেন ওই সত্য খবরটা দেশবাসীকে জানানোর চেষ্টা করেন। জি, কিন্তু অন্যান্যরা যে ফেসবুক খুললেই দেখি সব আজগুবি, সব কথাবার্তা, সব আজগুবি। আরে ভাই, যখন ওনারা সভা করে, সভা কইরা বাইরে এসে কি সব ফাঁস করে দেয় আর ওনারা সব খবর পাইয়া দেয়? না, পে কমিশন কখনোই কোনো সভা শেষ করে বিবৃতি দেয় না, না, ব্রিফিং দেয় না। যতক্ষণ পর্যন্ত ফাইনাল হবে না, তারপরেও যেটা হয় যখন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে তখনও কিন্তু পুরোপুরি এটা মানে বাইরে মিডিয়ার কাছে দেওয়া হয় না যে ওনারা আসলে কি জমা দিলেন। কারণ ওটা তখন সরকারের কাছ থেকে ওটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, সরকারের কাছ থেকে পরে এটা যাবে সচিব কমিটিতে, সচিব কমিটিতে কাটছাট হবে, তারপরে যাবে উপদেষ্টা পরিষদে, ওইখানে কাটছাট হইতে পারে। তারপরে ফাইনাল হওয়ার পরে যখন একদম গেজেট হবে, এছাড়া এর আগে কেউ কখনো সঠিকটা বলতে পারবে না। যারাই বলবে ওইটাই অনুমান করে বলবে, নাহলে মিথ্যা কথা বলবে। জি, আমি এরকমই জানি আর কি।
তো আজকে মালিক ভাই আপনার ভিউজ দেখা যায় প্রায় 1800-র মতো। জি, আমি কিন্তু যেহেতু বঞ্চিত, তো শুনলাম আপনিও নাকি আমার মতো ব্লক পদে। জি, আমি যেটা আমিও আগে ব্লক জানতাম, পদে চাকরি করি। আমি আমি আসলে কিন্তু এটা জানতাম আমার না। পদবি হচ্ছে ফার্মাসিস্ট। আমার আচ্ছা পদবি আচ্ছা, হচ্ছে ফার্মাসিস্ট। আপনার আমাদের পদটা হলো ব্লক পদ। আমি যেই পদে জয়েন করছি ঠিক জি এই পদেই আমাকে অবসরে যেতে হবে। আমাদের কোনো ক্যারিয়ার প্ল্যান নেই, আমাদের কোনো পদোন্নতি নেই। আমাদের গ্রেড পরিবর্তনের কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে। এবং জি জি। আমার জীবনে আমি একটা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড পাইছি। আমার আরো 2টা টাইম স্কেল ডিউ হয়ে আছে, যেটা আমি পাইনি। না, সেটাই। এখন আমাকে একটু বলেন যে আপনার এন্ট্রি এন্ট্রি গ্রেড কোনটা? আমার ইন্টিগ্রেট ছিল 11তম গ্রেড। আচ্ছা, তো আপনি বর্তমানে কত গ্রেডে আছেন? আমি এখন 9ম গ্রেডে আছি। নবম গ্রেডে আছেন। এটা কত সালে আসছেন? 9ম গ্রেডে আসছি আমি 2013 সালে। তাহলে চিন্তা করেন, আজকে 2025 সাল, 13 বছর আপনি একই গ্রেডে। জি, তাহলে আপনি 13 বছরে কত মাস? আপনি যদি টাইম স্কেল সিলেকশন গ্রেড আপনি কয়টা পাইছিলেন? আমি একটা টাইম স্কেল পাইছি, একটা সিলেকশন গ্রেড পাইছি। সেম আমারও একই অবস্থা। আমিও 15তম গ্রেডে যোগদান, 8 বছরের টাইম স্কেল পাইছি, 10 বছরের সিলেকশন গ্রেড পাইছি। জি, 15 সাল থেকে আমি 13তম গ্রেডে আটকা পড়ে আছি। অথচ আমার 2017 সালে 12তম গ্রেডে যাওয়ার কথা, 20 সালে 11তম গ্রেডে যাওয়ার কথা। এই ব্যাপারে আমি আমার ওই যে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই, এই পেজটাতে পার্ট টু পার্ট আমি ভিডিও আপলোড করতেছি। এই আমার যে সরকারি গাড়ি চালক ভাইয়েরা আছে, ওনারা হয় জানে না, তাদেরকে জানাইতে চাচ্ছি, বা অনেকে জানি নাও অনীহা, গুরুত্ব দেয় না যে তারা আসলে কি হারাইতেছে। এখন মনে করেন মালিক ভাই, জি, এই আপনি যে 11তম গ্রেডে আছেন, আপনি ওই যদি টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল থাকতো, তাহলে আপনি কত সালে 10ম গ্রেডে যেতে পারতেন? 12 বছরের টাইম স্কেলটা পেয়ে। না, বিষয়টা হচ্ছে আমি 2005-এ চাকরিতে যোগদান করি। তো চাকরিতে যোগদান করার 5 বছর পরে, চাকরিতে যোগদানের 5 বছর পরে আমি প্রথম সিলেকশন গ্রেড পাই, 5 বছর পরে। তারপরে 8 বছর পূরণ হয়, মানে 5 থেকে 8 বছর, মানে 13 সালে। 13 সালে আমি প্রথম টাইম স্কেল পাই। 13 সালের পরে আবার একটা ছিল আমার 3 বছর পরে ডিউ ছিল। হ্যাঁ, 13 সালে আমার মানে 13 সালে প্রথমটা পাওয়ার পরে আমার 3 বছর পরে আরেকটা ডিউ, মানে 16 সালে। আর 16 সালের পরে আরেকটা ডিউ, সেটা হলো 18 সালে। মানে 8, 12 এবং 15 সালে হইলো 3টা টাইম স্কেল। 8 বছরে একটা, 12 বছরে একটা, আরেকটা হচ্ছে 15 সালে একটা, 15 বছরে একটা। তাহলে আমি কিন্তু 2018 সালে 7ম গ্রেডে যেতাম। 2018 সালে আমি 7ম গ্রেডে যেতাম। 2018 সালের পর থেকে আজকে 6-8 বছরের মতো, মানে 7 বছর রানিং, মানে 8 বছর রানিং আর কি। এই 8 বছর আমি একই গ্রেডে আছি। এবং আরেকটা কথা দেখেন, আমি গতকালকে আপনার সাথে গত পরশুদিন যে লাইভে কথা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আজকে যেহেতু পে কমিশনের সভা হবে এবং বাংলাদেশে যে 15 লক্ষ সরকারি কর্মচারী আছে, সবাইকে বলেছিলাম যে একযোগে আমরা সবাই যার যার ফেসবুক আইডিতে আমরা পোস্ট করি যে আমরা জানুয়ারিতে গেজেট চাই, 3টে টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই। এবং আমরা আমাদের সবচাইতে যেটা বড় সবার পাওনা, সেটা হচ্ছে পেনশনে আমরা যখন যাব, সেই পেনশনে গেলে আমরা যেন সবাই শতভাগ পেনশন সবাই উত্তরণের সুযোগ পাই, যেটা এখন নাই। এই 3টা দাবি লিখে পোস্ট করতে বলেছিলাম। আমার মনে হয় না যে 100 আইডি থেকে এই পোস্টটা হয়েছে বলে আমার মনে হয় না। আসলে এদের প্রশ্ন হচ্ছে কি জানেন, যে ফেসবুকে পোস্ট করলে কি দাবি আদায় হয়, ফেসবুকে প্রচার করলে কি দাবি আদায় হবে? অথচ এরা জানে না যে বর্তমানে মিডিয়ার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে ফেসবুক। যে ফেসবুকে সকল টিভি ঢুকানো আছে, সকল পেপার পত্রিকা ঢুকানো আছে, যে ফেসবুকের মাধ্যমেই সরকার এখন সকল তথ্য সংগ্রহ করে, সকল কিছু দেখতে পায়, সব মিডিয়ার খবর ফেসবুকের মাধ্যমে দেখতে পায়। কিন্তু তারা কেউ এগুলি করবে না, কেউ প্রচার করবে না। এই যে দেখেন আজকে মানে 2300 পর্যন্ত লাইভে উঠছে, এখনো 1700 জন লাইভে আছে। কয়জন মানুষ লাইভটা শেয়ার করছে?
এই যে দাবির কথাগুলি প্রচার করবে, এরা সবাই সাহিত্য চায় শুধু তৈয়র খাবার, শুধু তৈয়র খাবার চায়। আমি আজকে একটা গল্প ভিডিও করে তৈরি মানে পোস্ট করছি, সেখানে বলা আছে যে একজনে বলতেছে হুজুরের কাছে গেছে যে হুজুর আমাকে দোয়া করেন আমার জন্য একটা বাচ্চা হয়। তো হুজুর বলে যে আপনার যে বাচ্চা হবে আপনি কি বিয়ে করছেন? আমি বিয়ে করলে আপনার দোয়া দিয়ে কি করবো? আমার যদি বিয়ে করেই বাচ্চা নিতে হয় তাহলে আপনার দোয়া তো দরকার নেই, তাহলে আপনি দোয়া করলে কি হবে? তাহলে তো আমি বিয়ে করলে আমার বাচ্চা হচ্ছে, তাই না? আপনার কাছে তো আমার আসার দরকার নেই। আর আমি যে বিয়ে করবো, বিয়ে করলে আমার বউরে খাওয়াইবো কে? ঠিক আছে? তো আমাদের এখানে যারা মানে আমাদের সরকারি চাকরিজীবী, তারা মনে করে ফেসবুক পেজ মানে পে স্কেল এটা তো এমনি হবে, এটার জন্য আবার আমাকে পোস্ট দিতে হবে কেন? এটার জন্য আবার আমার আন্দোলন করতে হবে কেন? এটার জন্য চাইতে হবে কেন? আমরা মানে নিজেরা এটা তৈরি হয়ে যাবে, নিজের হাতে এটা বানাবো। ওই হুজুরের দোয়ায় যেমন বিয়া ছাড়া বাচ্চা হয়ে যাবে, তেমনি মনে করে যে এটা পে স্কেলও মনে করেন এটা মামু বাড়ির আবদার, মামু বাড়ির একটা মোয়া, এটা চাইলাম আর পাইলাম। আবার অনেকেই মনে করে যে পে কমিশনের মিটিং হয়, তো মিটিং থেকে কি আপডেট? মিটিং করার পরে আপডেট কি আমাদেরকে ওনারা ব্রিফিং করে না? জানে। আমরা আমাদের বিশ্বস্ততার সূত্রে যতটুকু জানি সেইটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তার মাঝে ভুল থাকতে পারে। এখন সেটা সঠিক না হলে এরা আবার আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে, কত কিছু যে বলে, কত রঙের কথা যে বলে, যা বলার মতো না। মানে এদের তো সবকিছু রেডিমেড চাই, কেউ পরিশ্রম করতে আগ্রহী না। নিজের যে দাবিটা তুলে ধরবে, নিজের দাবিটা যে নিজের দাবিটা যে তুলে ধরবে, এই কষ্টটা করতে তারা রাজি না। না, আবার কেউ একটা দাবি করছে সেটা যে শেয়ার করবে, আরেকজনকে জানাবে, ওই কাজটাও করে না। না, শেয়ার করতে বললে আবার বলে এই যে ব্যবসা শুরু করছে, ভিউ ব্যবসা শুরু করছে। আরে বেটা, শেয়ার না করলে আমার কথা প্রচার হবে কেমনে? আমার দাবিটা প্রচার হবে কেমনে? কিন্তু এই যে ভুয়া নিউজ গুলি, অনলাইনের যে ভুয়া নিউজ গুলি দেয়, সেগুলি শেয়ার করো কেন? ভুয়া নিউজ গুলি শেয়ার করো কেন ভাই? ওগুলি মজা লাগে, মিথ্যা তো শুনতে মজা লাগে, সত্যটা তো শুনতে মজা লাগে না। আমি বুঝলাম না, ইসাক ভাই রিকোয়েস্ট দিচ্ছে না কেন? ইসাক ভাই কি সমস্যা? ইসহাক ভাই এখনো ডিউটিতে। হ্যাঁ, সে তো লাইভ দেখতেছে ডিউটিতে। এখন তো ডিউটিতে থাকার কথা না, আমার সাথে তো কথা হইলো। আমি তো কথা বললাম, আমাকে তো বললো যে ডিউটিতে আছে। এই জন্য একজনে লিখছে, এমডি রিয়াজওয়ান লিখছেন, এগুলো বলে লাভ নাই, এ স্কেল আমাদেরকে দিবে না। মানে উনি জেনে গেছে পে স্কেল দিবে না। মানে আত্মাহুতি। হ্যাঁ, এগুলি বলে লাভ নাই, তাহলে কি বলে লাভ আছে? জানলাম যে আমাকে দেবে না। হ্যাঁ, উনি জেনে গেছে পে স্কেল দিবে না। এখন সরকারের জিনিসটা, সরকার তো আর আমাদের শ্বশুর লাগে না, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন লাগে না যে আমরা যাইয়ে জোর দিয়ে বইলা যেটা তাড়াতাড়ি করাই নিয়ে আসবো, সেটা তো না, তাই না? সরকারের নীতি নির্ধারকের উপরে বাচ্চা না কানলে তো মায়া দুধ দেয় না, সেইখানে এদের তো খিদাই লাগে না, এরা কানবে কি? সেটাই, এদের তো খিদাই লাগে না, এরা কানবে কি? হাফিজ আহমেদ ফারাবি ভাই, মালিক সাহেব আপনার নাম্বারটা একটু দরকার। নাম্বার দিয়ে কি করবেন ভাই? প্রতিদিন শত শত মানুষ নাম্বারে ফোন করে একই কথা জিজ্ঞেস করে, ভাই পে স্কেলের খবর কি? আরে পে স্কেলের খবর আমি যতটুকু জানি সেটা তো আমি আমার পেজের মাধ্যমেই প্রকাশ করি, আবার ফোন করতে হবে কেন? এই ফোনের যন্ত্রণায় আমি মোবাইলটা অল টাইম সাইলেন্ট করে রাখি, যার কারণে অনেক গুরুত্বপূর্ণ ফোনও আমি ধরতে পারি না। কারণ ফোনটা আমি যদি সাইলেন্টটা না করি তাহলে মিনিটে মিনিটে ফোন বাজতে থাকে তো থাকি, যার কারণে ফোন বাধ্য হয়ে আমাকে সাইলেন্ট করে রাখতে হয়। আমি চিন্তা করবো না, দিনের মধ্যে কমপক্ষে 500 ফোন আসে। তা তো আসবে, আপনার যেখানে ফলোয়ার আছে 1.5 লক্ষ, সেখানে তো 500 ফোন তো কম। এখন আমি যেটা মনে করি মালিক ভাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি, এখন আমার আপনার লসের পাল্লা যতটুকু, কারণ এখন বর্তমানে আপনি যে 11তম গ্রেডে আছেন, নাকি কততম গ্রেডে আছেন এখন? আমি এখন 9ম গ্রেডে। নবম গ্রেডে আছেন। আপনার 8ম গ্রেডে যাওয়ার কথা ছিল কত সালে? 8ম গ্রেডে যাওয়ার কথা ছিল 13, 14, 15, 16, 17 সালে। 17 সালে। তাহলে এই যে 9ম গ্রেডের
বেসিক হয়েছে স্কেল হচ্ছে 22,000 টাকা, আর অষ্টম গ্রেডের স্কেল হয়েছে 23,000 টাকা। এই যে 1,000 টাকা কম, 1,000 টাকা ডিফারেন্স। 1,000 টাকা ডিফারেন্স। আপনি 17 সাল থেকে ওই সেম আমার হিসাবটাই, যেহেতু আপনিও 5 সালের আমিও 5 সালের, তো আপনি 17 সাল থেকে 20 সাল পর্যন্ত 1,000 টাকা করে কম পাই আসছেন প্রতি মাসে, তাই না? জি। এরপরে আপনার 20 সালে যাওয়ার কথা ছিল সপ্তম গ্রেডে। জি। তাহলে সপ্তম গ্রেডের স্কেল হচ্ছে কি আপনার 29,000 টাকা। জি। তাহলে এখন পাচ্ছেন আপনার 22,000 টাকা স্কেলের। তো 29,000 আর 22,000 টাকার পার্থক্য কত? 7,000 টাকা। হ্যাঁ। তাহলে 20 সাল থেকে আপনি যে এই যে 25 সাল পর্যন্ত, 20 সাল থেকে 25 সাল পর্যন্ত 144 মাস, 144 মাস আপনি 7,000 টাকা করে কম পাইছেন। 144 ইন্টু 7,000, আপনি 22,000 থেকে সরাসরি ওই 7 নম্বর গ্রেডে চলে যান না? আমার তো 7 নম্বর গ্রেডে থাকার কথা। না, থাকার কথা, কিন্তু ওই যে আপনি 17 সাল থেকে 20 সাল পর্যন্ত কম পাইছেন 1,000, আর 20 সাল থেকে 25 সাল পর্যন্ত কম পাইছেন আপনি 7,000 করে। তাতেই আপনি 17 সাল থেকে বাদ দেন, যদি আপনি 20 সাল থেকে 25 সালেরটা হিসাব করেন, আপনি 10,80,000 টাকা কম পাইছেন। এই একমাত্র টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রথা বন্ধ থাকার কারণে। এই জিনিসটা কি যারা আপনার মতো আমার মতো ব্লক পদে আছে তারা কখনো ভাইবা দেখছে? এখন যে আপনার এই নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডের পার্থক্য 7,000 টাকা, এটা তো 15 সালের পে স্কেলে। এই যে গেজেট আমার হাতে, আমি গেজেট নিয়ে বসে কথা বলতেছি, 15 সালের গেজেট। তো এই পার্থক্যটা এখন যেটা আপনার 7,000 টাকা পার্থক্য আছে, এই পার্থক্যটা বর্তমান নবম পে কমিশন যখন পে স্কেল ডিক্লেয়ার দিবে, আমার আনুমানিক হিসাবে বলে এটা 20,000 টাকা পার হবে ব্যবধান। জি। পার্থক্য এখন যেটা 7,000 টাকা আছে না, এটা 20,000 টাকার উপরে হবে। কারণ আমার যেটা আপনার 11 থেকে 13 গ্রেডের পার্থক্য হচ্ছে 1,500 টাকা, সেইটাই দাঁড়াবে 5,000 টাকা। কিরকম? ধরেন যে আমরা তো সকল সংগঠন একটা জিনিসই দাবি করছি, সর্বনিম্নটা 35,000 টাকা, তাই না? জি। সেই ক্ষেত্রে যদি সর্বনিম্নটা 35 নাও দেয়, 11তমটা তো 35 অনায়াসই পাওয়া যায়, আশা করা যায়। তাহলে 13তমটা হবে 30,000। ঠিক সেম ভাবেই আপনার এই যে নবমটা এখন আছে 23,000, এইটার থেকে সপ্তমটা এটা তো 60,000 টাকা হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে পে স্কেলটা দিলে আপনার ক্ষতির পরিমাণটা যে বাড়বে, এই জিনিসটা তো আমরা কেউ চিন্তা করতেছি না। যারা আমরা ব্লক পদে চাকরি করতেছি, আমরা যে শুধু লাফাইতেছি যে পে স্কেল দাও, পে স্কেল দাও, পে স্কেল দাও। পে স্কেল দিলে আমি যে ব্লক পদে চাকরি করি আমার তো লস হবে যদি টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত না পাই, অথবা তার পরিবর্তে উচ্চতর গ্রেড আমাদেরকে পূর্বের মতো 4টা না করে দেয়। এই টাইম স্কেলের গুরুত্বটাই আসলে অনেকে বুঝতে পারতেছে না। না, এই যে আমার যে যত পে স্কেল যাবে আপনার 2005 সালে যেই 1 নাম্বার গ্রেড ছিল 23,000 টাকা, সেইটা 9 সালে হয়েছে 40,000 টাকা। এটা কি দ্বিগুণের কাছাকাছি না? যেটা 9 সালে 40,000 টাকা ছিল, সেটা আপনার 15 সালে হয়েছে 78,000 টাকা। এটা কি দ্বিগুণের কাছাকাছি না? তো প্রত্যেকটা পে স্কেলে তো দ্বিগুণ হয়, দ্বিগুণ না হইলেও সামান্য প্লাস মাইনাস হয়। তাহলে আপনার বর্তমানে আমাদের যেটা, এটা তো 4 গুণ হওয়ার কথা, যেহেতু এটা 2টা টাইম স্কেলের সময় পার হয়ে গেছে। 4 গুণ না হইলেও তো মিনিমাম 3 গুণের নিচে তো দেওয়া কোনো প্রশ্নই আসে না। আর যদি দেয়ও, সেটা আমাদের মেনে নেওয়াটা ওই বোকামি ছাড়া আর কিছু হবে না। মেরুদণ্ডহীন ওই নির্লজ্জ বেহায়া ছাড়া আমরা ওই মানতে হইলে ওইটাই হইতে হবে যে সরকার আল্লাহর রাস্তায় যা দিছে তাই আল্লাহর রাস্তায় খয়রাত নিলাম, আমার কোনো অধিকার নাই। আমি জন্ম নিছি কুলুর বলদগিরি করার জন্য, আমার
বউ বাচ্চা নাই, বাবা মা নাই, সংসার নাই, আমি শুধু খাইতেই যাব। আপনি যে ওই দিন গত ইতে বলছেন আমাদের যে সোনালী সময়টা জীবনের 18 থেকে একটা মানুষের কর্মক্ষমতা কত বয়স পর্যন্ত থাকে সেটা হিসাব করে যে সরকার চাকরির সময় নির্ধারণ করতে 59 বছর। এই সোনালী সময়টাতে আমরা এই কর্মক্ষেত্রে সরকারকে যে সেবা দিচ্ছি, বিনিময়ে আমরা কি পাচ্ছি? যারা মাঠে নেমে আন্দোলন করতে পারে তারা কিন্তু ঠিকই তাদের আদায় করে নিছে। আর আমরা ভদ্রতা দেখাই বা আমাদের ওই রকম মেন্টালিটি নাই, বা আমরা জানি না, বা কেউ জানতে চাইলে আমাদের জানার ইচ্ছাও নাই যে আসলে আমার যোগ্যতা কতটুকু, আমি কি নিয়ম থাকতে আমি চাকরি নিছি। আমি যখন যে সার্কুলার চাকরি নিছি ওই সার্কুলারে তো নিয়ম ছিল 4টা টাইম স্কেল, 3টা টাইম স্কেল, একটা সিলেকশন গ্রেড। আমি ওই সুবিধা দেখে আমি চাকরি নিছি। কোন দেশে নিয়ম আছে যে একটা মানুষের প্রাপ্য জিনিস আপনি কায়দা নিবেন? তাহলে আপনি এই পে স্কেল কেন, পে কমিশন কেন করলেন? আপনি আরো কমাই দেন, সবার বেতন বাড়াইবেন কেন? বাড়ানোর জন্য পে কমিশন কেন করলেন? মানুষের চাহিদার জন্যই তো। বর্তমান সামাজিক ব্যবস্থা, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের দাম, এগুলা বিবেচনা করেই তো যে মানুষ চলতে পারে না, এই জন্যই তো আপনি বেতন বাড়ানোর জন্যই করছেন, এই পে কমিশন করছেন। কি জন্য? যা পাচ্ছি তাতে চলতে পারতেছে না, এই জন্য আরো বাড়ানোর জন্য। তাহলে আমাদের 4টা ছিল, সেই জায়গায় তো 6টা করার দরকার ছিল। ব্লক পদের আমাদের তো প্রমোশন নাই। তা আপনি 4টার জায়গায় 6টা না কইরা আরো 2টা কাইটা 2টা করে দিলেন, এটা আমাদের প্রতি কি ইনসাফ করলেন? আজকে আপনি মালিক ভাই 2017 সাল থেকে 20 সাল পর্যন্ত প্রতি মাসে 1000 করে কম পাইছেন, এবং 20 সাল থেকে 25 সাল পর্যন্ত প্রতি মাসে 7000 করে কম পাইছেন, একমাত্র এই টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকার কারণে। আজকে ধরেন যে একটা এক্সাম্পল, কথার কথা, যে এই নবম পে স্কেলে এখন আপনার যে 7000 টাকা পার্থক্য, এই পার্থক্যটা 15,000-এ দাঁড়াইলো। এই 15,000 আপনার চাকরি আরো মিনিমাম 10-12 বছর আছে, যেহেতু একসাথে চাকরি, ওই হিসাবে আমি আনুমানিক 15 বছর চাকরি আছে। আচ্ছা, যদি 15 বছর থাকে, আমি আর পে স্কেল ধরলাম না, আর পে স্কেল পাইলেন না আপনি। এই পে স্কেলেই আপনার 15,000 টাকা ব্যবধান হয়ে গেল। তাহলে আপনি যখন অবসরে যাবেন, এই পে স্কেলে গ্র্যাচুইটি কিন্তু আমরা সবাই 500 টাকা চেয়েছি, যে 1 টাকায় 230 টাকা আছে, সেইটাকে 500 টাকা করার জন্য। সেই জায়গায় অবশ্যই 300 টাকা তো করবে। আমরা আহামরি আর কিছু না বলি, বড় কিছু না চাই, 300 টাকা তো করবে। যদি 300 টাকা করে, তাহলে আপনার যে 15,000 টাকা ব্যবধান, আপনি যে 15,000 টাকা কমে ইতে যাবেন, অবসরে যাবেন 15 বছর পরে, তখন এই 15,000 গুণন 300, 45 লক্ষ টাকা কম পাবেন আপনি, যদি আর কোনো পে স্কেল না দেয়। আর যদি এই 15 বছরে আরো একটা পে স্কেল পান, তাহলে এটা ডাবল হবে। এটা ধরলাম শুধু আপনার বেতন, এর ভিতরে এর সাথে যুক্ত আছে আপনার বৈশাখী ভাতা, এর সাথে যুক্ত আছে আপনার বাড়ি ভাড়া ভাতা, এর সাথে যুক্ত আছে আপনার ঈদ বোনাস, এগুলো সব বাদে এককালীন কম পাবেন আপনি 45 লক্ষ টাকা, যদি আর কোনো পে স্কেল না পান। এই জিনিসগুলা কি, এই যারা আমরা চাকরি করতেছি কেন বুঝতে চায় না? আমি বুঝি না। আমি মালিক ভাই, আমি আশাহত, অনেক আশা নিয়ে আমি ওই পেজটা খুলছিলাম, কিন্তু এই জাতির ভিতরে এত হিংসা, ওরা মনে করে যে আমি একটা ভিডিও বানাইছি একমাত্র শেয়ার করার জন্য, ওই ভিডিওটার ভিউ আরো কম হয়েছে। মনে হচ্ছে যেন শেয়ার করে আর আমি টাকা লাখ লাখ টাকা পাইয়া দিতেছি, শেয়ার করে আর আমি লাখ লাখ টাকা পাইয়া দিতেছি, আমার তো টাকা পাইতে দেওয়া যাবে না। হ্যাঁ রে, কপাল পুরার দল। আমি একটা হিসাব করেছি যে যদি আর কোনো পে স্কেল না পাই, তারপরও আমি রিটায়ার্ড পর্যন্ত আমি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি কম পাবো। হ্যাঁ, আমি যেটা বললাম এটা তো শুধু আপনার প্রতি মাসেরটা তো বলি নাই, প্রতি মাসেরটা তো ধরি নাই, শুধু এককালীন গ্র্যাচুইটিতে কম পাবেন 45 লক্ষ টাকা। আর প্রতি মাসে যে আপনি ওই 15,000 টাকা করে কম পাইতেছেন, প্রত্যেকটা ঈদে 15,000 টাকা করে কম পাইতেছেন, বাড়ি ভাড়া 15,000 টাকার পার্সেন্টেজ কম পাইতেছেন,
বৈশাখী ভাতা পার্সেন্টেজ কম পাইতেছেন, এগুলো তাহলে তো 1 কোটি পার হবেই। আর যদি আরেকটা পে স্কেল পান তখন তো 2 কোটি হয়ে যাবে। এই জিনিসগুলা যদি এই যারা ব্লক পদে চাকরি করে তাদের ভেদায় ঢুকতো, তাহলে আর এমনি পে স্কেল চাইতো না, বুঝে টাইম স্কেল সিলেকশন করতে আগে। আমাদের কর্মচারীরা এখন তারা চাচ্ছে রেডিমেড একটা পে স্কেল, যে পে স্কেলে এখন বেতন আছে 8,250 টাকা, এটা মনে করেন 20,000 30,000 করলেই মনে করে খুশি। কিন্তু তার যে পদোন্নতি নেই বা তার যে প্রমোশন নেই, তার পদোন্নতি একটা গ্রেড আগালে যে সে কতটা দূর এগিয়ে যায়, এই বিষয়টাই তাদের জানা নেই। এই হিসাবগুলি তারা বোঝে না যে একটা গ্রেড আগালে তার কতটা সে আগাইয়া যায়, আর একটা গ্রেড পিছাইয়া গেলে সে কতটা ক্ষতিগ্রস্ত, এই বিষয়গুলি বোঝে না। অথচ ব্লক পোস্টে চাকরি করে পদোন্নতি নেই না। এবং এই কারণে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি, এখনো যারা লাইভে আছেন 1300-1400 মানুষ লাইভে আছেন, আপনারা প্রত্যেকেই নিজের গুরুত্বটা বোঝেন না, নিজের অধিকারের কথাটা আপনারা তুলে ধরতে লজ্জাবোধ করেন। মনে করেন যে লাইভে এসেছি, এখানে মালিক সাহেব আলোচনা করবে, আমি মনে হয় যেন লাইভে আসি পে স্কেল নিয়ে আসি, আমি পে স্কেল লাইভে এসে সবাইকে পে স্কেল দিয়ে দিব, এরকমের একটা ভাব নিয়ে সবাই চিন্তায় বসে থাকি। সবাই শুধু আপডেট চায়, আজকের মিটিং এর আপডেট কি, আজকের এইটা কি, আজকের ওইটা কি। আজকের মিটিং সুন্দর একটা মিটিং হয়েছে, ভালো মিটিং হয়েছে, এবং যারা মিটিং থেকে বের হয়েছে তারা সবাই হাস্যোজ্জ্বল মুখে বের হয়েছে। হাস্যোজ্জ্বল মুখে বের হওয়া মানে মিটিং এ সুন্দর আলোচনা হয়েছে, সম্ভবত সবাই যে কোনো সিদ্ধান্তে একমত পোষণ করতে পেরেছেন। এবং আজকের মিটিং শেষে চেয়ারম্যান মহোদয় সরাসরি অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সভা করতে চলে গেছেন, বিকেল 4টায় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এর পূর্বে কিন্তু কখনোই পে কমিশনের সভা শেষ করে চেয়ারম্যান স্যার অর্থ উপদেষ্টা মহোদয়ের লাগে সাক্ষাৎ করতে যান নাই। তাহলে আজকের মিটিং শেষে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, তার মানে আপনাদের বুঝতে হবে কিছু একটা ভালো হতে যাচ্ছে। এবং আরো একটা মিটিং সামনের দিকে হবে, আগামী সপ্তাহে আরো একটা মিটিং হবে, হয়তো 12, 13, 14 এই 3 দিনের যে কোনো একদিন, 12, 13, 14 3 দিনের মধ্যে যে কোনো একদিন মিটিং হবে। এবং আমরা আশা করি যে 15 তারিখের মধ্যে পে কমিশনের রিপোর্ট ইনশাল্লাহ জমা হবে। আর পে কমিশনের চূড়ান্ত সুপারিশ যদি জমা হয়, তাহলে আমরা তখন কিছুটা ধারণা পাবো অবশ্যই যে গ্রেড কত হলো আর সর্বনিম্ন বা সর্বোচ্চ কত হলো, কি হওয়ার সম্ভাবনা আছে, তখনই আমরা জানতে পারবো। এর আগে সুপারিশ জমা দেওয়ার আগে কোনোভাবেই এই বিষয়গুলি জানা সম্ভব নয়। কোনো অনলাইন নিউজ যদি বলে যে নাম প্রকাশে অনুচ্ছুক, অমুকে বলছে তমুকে বলছে, এগুলি মিথ্যা কথা। কারণ পে কমিশন খুবই গোপনীয়তার সাথে, পে কমিশন এই পর্যন্ত কোনো মিটিং এ কি হয়েছে, কোনো আপডেট কোনো মিডিয়ার সাথে শেয়ার করে নাই, কোনো মিডিয়ার সাথে শেয়ার করে নাই। মিডিয়ারা যা লেখে তা ওই আমাদের মতো আশপাশ থেকে শুনে আন্দাজে লেখে অনলাইন নিউজ। আর অনলাইন নিউজে আজকে যে দেখলাম লিখছে 1:8 অনুপাতে পে স্কেল হতে যাচ্ছে, এবং সর্বনিম্ন গ্রেড 3টা প্রস্তাব দিছে পে কমিশন। শুনলাম যে 16,000, 18,000 আর একটা হচ্ছে 21,000 টাকা, 3টা প্রস্তাব দিছে। এই আগামী সপ্তাহে পুরোটাই দেখবেন এই নিউজই চলতেছে অনলাইনে, শুধু হেডলাইনটা চেঞ্জ করবে, এই ভিতরের কথা এটাই থাকবে। একেবারে আগামী 1 সপ্তাহ এই নিউজই চলবে অনলাইনে, কনফার্ম, মিলিয়ে নিয়েন আপনারা। কিন্তু আপনারা লাইভে আসেন, আমাদের কথা শোনেন, এগুলি আপনারা শেয়ার করবেন না, কিন্তু ওই যে ভুয়া নিউজ ঠিকই শেয়ার করে, কারণ ওগুলা সাংবাদিক, তো ওরা তো অনলাইনে, ওরা তো আসল কথা বলবে, এই জন্য ওইটা শেয়ার করে সবাই, ওইখানে সবাই শেয়ার করে, ওইটা বেশি বেশি প্রচার করে। আরে ভাই, সঠিক কথা আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলিনি যে গ্রেড 16টা হবে বা 18 হবে বা 20টা হবে। আমরা কিন্তু কখনোই আপনাদেরকে বলি না যে সর্বনিম্ন স্কেল 15,000 হবে, 16,000 হবে, 18,000, 20,000, 25,000 হবে, এরকম কথা কিন্তু কখনোই আপনাদেরকে বলি না। আমরা এখন আছি শুধু সুপারিশ জমা নিয়ে। সুপারিশটা কখন জমা দিবে, 18,000 দিল না 20,000 দিল, এটা নিয়ে এখন আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি আগে সুপারিশটা জমা দেন, আর নির্বাচনের আগে যাতে গেজেটটা হয়। যদি নির্বাচনের আগে কোনোভাবে গেজেটটা না হয়, তাহলে আর 2 বছরের মধ্যে পে স্কেল খাওয়া লাগবে না। ঠিক কিনা আনোয়ার ভাই? না, এই জাতীয় বাসায় নিয়ে দিয়ে আসবে পে স্কেল।
তারা তারা এরকমই চিন্তা করে। আমার সাথে এই যে আমি এইগুলা নিয়ে ঘাটাঘাটি করে দেখিয়া আমার কোয়ার্টারেও মানে আশেপাশের এলোটিরা দেখলেই জিজ্ঞেস করে, ভাই খবর কি কবে দিবেন, ভাই খবর কি কবে দিবেন, মনে হয় আমি দিয়ে পেয়েছেন। আমি বললাম যে একটা খবর পাইছি, যারা যারা ওই যে সমাবেশে যায় নাই, তারপরে ফেসবুকে লেখালেখি করে না, তারা তো সরকারের সম্মান দিচ্ছে, সরকারের বিরুদ্ধে যাচ্ছে না, আন্দোলনে যায় নাই, এজন্য সরকারও তাদেরকে সম্মান দেওয়ার জন্য প্যাকেট করতেছে, এগুলো লিস্ট করছে, তারা যারা সমাবেশে গেছে আর ফেসবুকে কোনো লেখালেখি করে না তাদেরকে বাদ দিয়া বাকিদের বাসায় বাসায় পাঠাবে, প্যাকেট করতেছে, তখন হাইসা দেয়। আবার অনেকেই বলে যে নেতাদেরকে সরকার পকেট ভরাই দিছে, মানে নেতাদেরকে সরকার ঘুষ দিচ্ছে, মেহনত করে ফেলছে। তবে এটা ঠিক যে আমরা আশা করি যে জানুয়ারি মাসের মধ্যেই কিছু একটা হবে, এটা আপনারা বিশ্বাস রাখেন যে কিছু একটা হবে। এই যে এক ভাই লেখছেন, সম্মানিত এক জুবায়ের ভাই লিখেছেন, জুবায়ের খন্দকার, উনি লিখেছেন আর কয়টা দিন তারপরে আপনার ভিউ ব্যবসাও বন্ধ হয়ে যাবে। আর এরপরে যদি ভিউ ব্যবসা বন্ধ হয়ে যায় তখন তোর ফ্যামিলি নিয়ে ব্যবসা করবো। তোর ফ্যামিলিতে আছে না লোক, আছে না তোর ফ্যামিলিতে? ব্যবসা করার মতো অনেক আছে তোমার ফ্যামিলিতে, তাদেরকে নিয়ে ব্যবসা করবো, তাদেরকে আমাদের হাতে তুলে দিও। আমার মুখটা কিন্তু খুব খারাপ, বরিশালের মানুষ তো, তো আজ কথা আমার এখানে আমার পেজে এসে ভালো না লাগলে গেট আউট, রাস্তা খোলা আছে। আমি কাউকে ডেকে আনি নাই যে আমার পেজে তোমরা আসো, কিন্তু এসে তোমরা, আমি আশা, আমার মনে হয় যে এই লোকগুলো সরকারি লোক না, গার্মেন্টসে চাকরি করে। আমাদের ইসাক ভাই জয়েনিং হচ্ছে, ওনাকে ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হচ্ছে, মানে ইসাক ভাই যুক্ত হলে আরো আমরা গুরুত্বপূর্ণ খবর পাবো আশা করি। আমার ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তখন তো আমার কিছু না কিছু দিয়ে ব্যবসা করতে হবে, নাহলে আমি ফ্যামিলি চালাবো কেমনি, তাই না? ওর মূলা ব্যস্ত হইবে, নাহলে তরকারি ব্যস্ত হইবে, নাহলে অন্য কিছু নিয়ে ব্যবসা করতে হইবে। এখন হেতে বললা দিচ্ছে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আরে হালার পর ব্যবসা কি কখনো বন্ধ হয়? ব্যবসা তো কত কিছু নিয়েই করা যায়। তো আমাদের যে লিডার ইসাক ভাই যুক্ত হয়েছেন, ইসাক ভাই কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অপেক্ষায় ছিলাম এতক্ষণ যে আমাদের ভাই এখনো আসে নাই কেন, তো আনোয়ার ভাই বললো যে উনি মনে হয় এখনো ডিউটিতে আছে। আপনাদের কথা শুনলাম, শোনার পরে শুনতে শুনতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, আগে আইডিয়া করছেন আমরা কি নিয়ে কথা বলি? না, এখন তো মানে আমরা আমাদের সরকারি কর্মচারীরা চাচ্ছে রেডিমেড সবকিছু তাড়াতাড়ি হয়ে যাক, আজকালের মধ্যে হয়ে যাক, কিন্তু সরকারি একটা জিনিস হতে গেলে যে কতগুলি বিষয় মানে কত কিছু করতে হয় এটা যারা করে তারা জানে। এখন আমরা তো দূর থেকে আসলে আমরা অভাবী, আমাদের বাজার নাই, ঘরে মাসের অর্ধেক গেলেই টাকা থাকে না, তাই আমরা মানে ব্যাধিসা হয়ে যাই, কি করব। তো আমরা আজকে যে পে কমিশনে একটা মিটিং হয়েছে, আমরা সেই মিটিং থেকে শুরু করে আমরা সার্বিক দিক আমরা আজকে ইসাক কবির ভাইয়ের কাছ থেকে শুনবো। এজন্য তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মালিক ভাই। কথা হচ্ছে যে পে কমিশনের কাজ তো পে কমিশন তারা অব্যাহত আছে। এখন বিষয় হচ্ছে যারা এই যে এই ইউটিউবের যারা গুজব যেভাবে ছড়াচ্ছে, এটা তো আসলে ঠিক না। কারণ পে কমিশন স্বাধীনভাবে কাজ করতেছে, তাদেরকে বিভ্রান্তি কথাবার্তা বলে এগুলো নিউজ কে পায়, এগুলো কে দেয়? সরকার তো দেওয়ার জন্যই তো এই বেতন কমিশন তৈরি করছে। সেখানে আপনার ফলোয়ার যেগুলো আছে, আপনাকে ওই দিনকে বলছে, আপনার ফলোয়ারকে বলেন যে পে কমিশনে যে টাইম দেওয়া আছে সে টাইমটা মনে করেন যে 5 না হওয়া পর্যন্ত মন্তব্য করে কি করে। তারপরও শর্ট টাইমের ভিতরে যে পে কমিশনের যে যারা সংযুক্ত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় যে কিছু একটা ভালো হয়তো করার জন্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ ক্রমে তারা কাজ করে যাচ্ছেন। এখানে কান কথা না শুনে আমার মনে হয় যে সরকার কি করে আমাদেরকে, এটা আমাদের দেখার বিষয়। সরকার প্রধান যে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা, উনি বিচক্ষণ লোক,
আমাদের জন্য অবশ্যই কিছু একটা করবে। শুধু আমাদের চিন্তাই করি, আমরা কি একটা বার চিন্তা করি যে যারা আজকে রিটায়ার্ড চলে গেছেন, আজ ধরেন 10 বছর, 15 বছর, 20 বছর রিটায়ার্ড যারা গেছেন, তাদেরকে আপনি আমি আমরা তো রিটায়ার্ডে যাব, তা আমরা কি বেনিফিটটা পাইতে পারি সে বিষয়ে তো কোনো কথা কেউ বলে না। যারা সরকারি চাকরিজীবী, যারা এলপিআর এ গেছেন, তাদেরও তো চাওয়া পাওয়ার কিছু আছে নাকি? সরকার তো একেবারে বিদায় করে দেয় নাই। তাহলে তাদের জন্য যদি 1 টাকাও যদি বেতন বাড়ে, তারাও এটা পাওয়ার আশা করে। তার ভিতরে মনে করেন আমাদের মিনিস্ট্রির ভিতরে যারা এলপিআর এ গেছেন আজ 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, তো তারাও তো প্রত্যাশায় আছে যে আমরাও পে স্কেল পরিবর্তন পাই, বেতন বৃদ্ধি হইলে তো তারাও তো বেনিফিট পাবে। তাহলে আমরা যারা এখন চাকরিজীবীটা আছি, তারা সকলেই চায় যে আসলে বাজার দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটা তো সর্বস্তরে সকলেই জানে। একজন রিক্সাওয়ালা যে প্রতিদিন ধরেন তার যে ইনকাম আগে হইতো কিংবা এখন যে বাজার দাম, সেই অনুপাতে হচ্ছে না, সেই অনুপাতে হচ্ছে না, সে অনুপাতে হচ্ছে না বিধায় তো এটা মনে করুন যে আমরা বলতে চাচ্ছি। কারণ কৃষির জন্য আমি কিন্তু অন্য মোবাইল দিয়ে দেখছি। আচ্ছা, তো এটা মনে করেন যে আমাদের বেতনের বাড়তি সবারই প্রয়োজন, সবারই প্রয়োজন। তো আমরাই সাথে পে স্কেলের কথা বলি, আর কেউ বলবে না, এটা কেমনে হয়? আপনার দুঃখের কথা এই যে আমাদের আনোয়ারের যে 13তম গ্রেডে যে আছে, আমি তাকে একাধিকবার ঊর্ধ্বতম কর্মকর্তা আমাদের যে অভিভাবকরা আছে তাদের কাছে আমরা গিয়েছি, তাদের দ্বারস্থ হয়েছি যে আমাদের কি করা যায়, আমাদের এই বিষয় নিয়ে কি করা যায়। তবে সেটা কি হয়েছে, সেটা আমাদের কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে রাখছে যে না, আমরা এটা অবশ্যই কিছু একটা প্রতিফল পাবো, সেটাও সে আশায় আছে, সবাই আছে। আপনি যে চাচ্ছেন সরকারের প্রতি একটা আপনি আলটিমেটাম দিবেন, সরকার তা না করে নাই, আমাদের কি দিবেন? লোকই মনে করেন যে এখন এই পে স্কেলে যারা রিটায়ার্ড হয়ে গেছে, যারা আগামী প্রজন্মে যারা চাকরি নতুন আসতেছে, তাদেরও প্রয়োজন যে অল্প যে বেতনে একটা যে 8,250 টাকা যদি তার ইয়ে হয়, বেসিক হয়, তাহলে মনে করেন যে তার বেতন 17-18 হাজার টাকা হয়। 9,300 টাকা হলে পরে 17-18 হাজার টাকার উপরে যায় না। তাহলে তার এই বাজার দ্রব্যমূল্য বৃদ্ধিতে অবশ্যই তার তো প্রয়োজন আছে। এবং যারা রিটায়ার্ড, আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা বসে আছেন, তাদের এই বাজারে তারা বা কত পাচ্ছেন? একজন রিটায়ার্ড পার্সন ফুল সচিব যদি যে থাকে, তাহলে আমার মনে হয় সে তারা হয়তো 30-35 হাজার টাকা হয়তো পায়, 40 হাজার টাকা পায়, এর ঊর্ধ্বে পায় না। তো সমস্যা সবারই আছে, আমাদের ধৈর্য ধরতে হবে, সরকারের প্রতি আস্থা রাখতে হবে যে যদি বেতন আমাদেরকে পে স্কেল যদি না দিত, তাহলে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এনারা কখনো এই উদ্যোগটা নিত না। এটা আমাদের মহার্ঘ ভাতা টাতা দিয়ে এটা দিয়ে মনে সান্ত্বনা করে রেখে দিত। উদ্যোগ তো নিচ্ছে, আমাদেরকে এভাবে রাখতে হবে। আর আপনার ফলোয়ার যারা আছে, যারা এইসব বিভ্রান্তি কথাবার্তা বলে, তারপরে বর্তমান যে ইউটিউবের যারা চ্যানেলে যেসব ভাওতা, আমি সবসময় বলি, যারা ভাওতা রিপোর্ট দেয় তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করা উচিত। সঠিক তথ্য না দিয়ে এটা বিভ্রান্তি করা তো এটা ঠিক না। আপনার যেটা প্রয়োজন, আপনি 11 গ্রেড থেকে আপনি 9ম গ্রেডে যাবেন, আপনার কথা আপনি বলতে পারেন। আমরা সংগঠন করি, সব স্তরের সংগঠন আছে। আপনি উপরে দেখেন, সচিব মহোদয়কে দেখেন, আপনি প্রমোটিভ অফিসারদের দেখেন, প্রত্যেকেরই জেনারেশনে মনে করেন সংগঠন একটা আছে। তো আমাদের মতন তো এরকম চাওয়া পাওয়ার মতো কথা, আপনি যেভাবে ইউটিউবে আসে, আপনি মনে করেন যে ফেসবুকে আসে আপনি বলতেছেন, তাহলে এই 13তম গ্রেডে যারা আছে তারা কেন কথা বলে না, তাদের চাওয়াটা কেন বলে না? তবে আমি আপনার সবার প্রতি একটা রিকোয়েস্ট করবো, যে সেটা হচ্ছে কি, আমরা সরকারি কর্মচারী, আমাদের শৃঙ্খলা তাদের প্রতি নজর রেখে আমাদেরকে কথা বলা উচিত। এবং আমাদের খাওয়া দাওয়াটা তো যা করতে হবে,
এবং আরজি থাকতে হবে। আরজিটা হচ্ছে সব থেকে মেন, যে আমার এটা প্রয়োজন, আমার ফ্যামিলি মেম্বার নিয়ে একটা নতুন ছেলে চাকরি হবে, 9,300 টাকা বেসিক। এই 9,300 টাকা বেসিক তার মা বাবা, তার ওয়াইফ, তার ছেলে, এটা তো এমনি বোঝা যায় যে 30, 35, 40,000 টাকা না হলে এই বাজারে চলতে পারে না। আমাদের কমিশনের যারা বিচক্ষণ, যে আমাদের অর্থনীতিবিদ যারা আছেন, সম্মানী ব্যক্তি আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনার এই বয়সে উনি যে এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে কিছু দেওয়ার উদ্যোগ যে নিয়ে আসেন, আমাদের উচিত তাকে ধন্যবাদ দেওয়া। তারও বয়স, তাকে ধন্যবাদ দেওয়া। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেও বয়স যথেষ্ট লোক, তাকেও ধন্যবাদ দেওয়া যেন এরকম একটা এই দেশের পরিস্থিতি এভাবে রেখে গেছে প্রেসিডেন্ট সরকার। তাইলে এখন দেশ কিভাবে অর্থনৈতিক ভাবে আছে, এটা তো আমরা তো খালি চাচ্ছি, আমরা তো আমাদের কোনো শেষ নেই। আমাদের প্রয়োজন, আমাদের ফ্যামিলির প্রয়োজন। যার গ্রোথে আমার যে কোনো এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনারা কত গ্রেডের, তা আমি বলেছিলাম স্যার আমাদের স্টাডি থেকে 16-15 গ্রেডের থেকে শুরু হয়। আমাদের গাড়ি চালকদের যে প্রতিবন্ধিতা আছে, এই যে ব্লক পোস্টের যে আমরা চাকরিতে শুরুতেই আমরা যে চাকরি শুরু করি ব্লক পোস্ট, এই ব্লক পোস্টের আগেকার জামানায় 8ম শ্রেণী পাস হিসেবে আমাদের এই পদটা ব্লক হিসেবে তৈরি হয়েছিল। তবে দেখেন বর্তমান প্রেক্ষাপটে সুশিক্ষিত সমাজে ইয়াং জেনারেশন তাদের আই পাস, বিএ পাস, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে তারা এই ড্রাইভিং পদে আসতেছে। তাদের ভবিষ্যৎটা কি? তাদের ভবিষ্যৎটা, তাদের যদি এই ব্লক পোস্ট উন্মুক্ত করে দিয়ে তাদেরকে যদি প্রমোশনের ব্যবস্থা করা হয়, যেরকম সে গাড়ির সেক্টরে যদি থাকে তাহলে সে ট্রান্সপোর্ট অফিসার হইতে পারে, সহকারী পরিচালক হইতে পারে, পরিচালকও হইতে পারে, তার শিক্ষাগত যোগ্যতায়। তা আমি বলবো যে আমাদের কথা আমরা বলি সেটা মার্জিত ভাবে এবং আর্জিত করি। আমাদের সরকারের প্রতি আর্জি থাকবে যে আমাদের যেটা বাজার দ্রব্যমূল্য যেটা আছে, সরকারের সেটার চিন্তা ভাবনা করে আমাদেরকে সে আশ্বাসিত করে বেতন কমিশন তারা তৈরি করে দিচ্ছে। এখন রিপোর্টটা দিবে, এই রিপোর্টটা দিলে পরে হয়তো দেখা যাচ্ছে তখন দেওয়ার অর্থ উপদেষ্টা মহোদয় হয়তো প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ নিয়ে। আর একটা জিনিস আমি মনে করি, আমি সরকারি একজন চাকরিজীবী হিসেবে প্রত্যেকটা রাষ্ট্র মানে নায়ক, তারা কিছু না কিছু তাদের একটা স্মৃতিময় রেখে যায়। তা আমি আল্লাহর উপরে ভরসা রাখি, মাননীয় প্রধান উপদেষ্টা সে অবশ্যই আমাদেরকে কিছু করে দিয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনি মাধ্যমে সবাইকে একটু জানিয়ে দেন যে ভুলভ্রান্তি কথাবার্তা না, বিতর্ক না করে না আমাদের আপনি দেখবেন যে ইসাক ভাই, আমাদের যে জাতীয় পত্রিকাগুলো, বিশেষ করে RTV, যুগান্তর, সময় নিউজ, কালের কণ্ঠ, এই যে পত্রিকাগুলো, এই পত্রিকাগুলোতেও এই মানে আন্দাজে নিউজগুলি প্রচার করে। ওনারা আজকে যে তথ্যটা আজকে অনলাইন নিউজে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে 1:8 অনুপাতে বেতন চূড়ান্ত, বেতনের সুপারিশটা চূড়ান্ত 1:8 অনুপাতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পে কমিশন 3 ধাপে, মানে 3টা ধাপে প্রস্তাব করেছে। প্রথম ধাপ হচ্ছে 16,000 টাকা সর্বনিম্ন স্কেল, দ্বিতীয়টা হচ্ছে 18,000 টাকা, আর তৃতীয়টা হচ্ছে 21,000 টাকা। মানে 3টা ধাপে পে কমিশন নাকি প্রস্তাব করছে। তাই এরকমের 3টা ধাপে যদি পে কমিশন প্রস্তাব দেয় তাহলে সরকার নিজেই তো বিভ্রান্ত হয়ে যাবে, কোনটা থেকে কোনটা রাখবে, তাই না? মানে পে কমিশন কিন্তু প্রস্তাব দিবে যে কোনো একটা, হয় 16,000, নাহলে 18,000, নাহলে 21,000, নাহলে 25,000, যাই দেখ, সেটা কিন্তু একটাই প্রস্তাব দিবে। এবং সেটা যদি কমাইতে হয় বা বাড়াইতে হয় সেটা সরকার চিন্তা করবে। পে কমিশন কি এভাবে বিচ্ছিন্ন প্রস্তাব দিবে? আপনার মনে হয়? হ্যালো, হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? এবারটা বলেন কি?
আমি বলছি যে পে কমিশন কি এভাবে বিচ্ছিন্ন ভাবে কোনো প্রস্তাব দিবে যে 16,000, 18,000, 21,000 এরকমের কি কোনো প্রস্তাব পে কমিশন দিবে? শোনেন, আমি এই কথাটা আমি বলি যে এটা হচ্ছে কি, আমাদের তো আসলে তো এটা মন্তব্য করা কোনো রকমের উপায় নাই। কি জন্য? আমরা সরকারি কর্মচারী আমরা বেতন কমিশনের যারা মেম্বার আছেন, বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন তারা, এবং যারা মেম্বারশিপ যারা আছেন তারা, একমাত্র তারাই বলতে পারবে। আর একটা বিষয় আমাদের মনে রাখা উচিত যে সরকারি কোনো প্রোগ্রামে কিছু হইলে পরে, মিটিং হোক আর যেটাই হোক, তারা হয়তো প্রেস ব্রিফিং করে। সেই প্রেস ব্রিফিং তো বেতন কমিশন তো করে নাই। তো এইটা ধাপ্পাবাজি কথা, এই নিউজ কে বললো আপনাকে? এবং এই পত্রিকায় আপনার ইয়েকে অনলাইনকে কে বললো? এর নাম মিন করে বলে। না, তারা যে নামটা বলে সেটা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের একজন সদস্য। এটা তাহলে ভুয়া, এটা তাহলে ভুয়া ধরে নিতে হবে। কারণ বেতন কমিশনের থেকে যদি কেউ যদি প্রেস ব্রিফিং করে, সেটাকে সঠিক ধরা যাবে, এর বেশি কিছু না। আর কাজই তো শেষ হয় নাই, তা কাজ না শেষ হলে পরে তো আপনার প্রেস ব্রিফিং তো করবে কেমনি? প্রত্যেকটা অফিসের একটা নীতিমালা আছে যে না, আর পে কমিশনের কোন সদস্য তো পার্সোনালি কোন সাংবাদিককে বা কোন মিডিয়াকে এভাবে বলবে না যে না আমরা এটা করতে চাচ্ছি বা এইটা করতেছি, এরকমের কোনো কথা তো পে কমিশন থেকে কখনোই বলবে না। কেন বলবে? কেন বলবে? তারা বলবে কেন? তারা যে বলবে কি, খালি যারা আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয়, তারা কাজ করতে বলছে, নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তারা কাজ করে তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দেবে, এই তো কাজ। জি, তাহলে এটা তো আমাদের ঘাবড়ানো কোনো ইয়া নাই, তবে আত্মবিশ্বাসটা থাকতে হবে যে মাননীয় আমরা যখন এই পে কমিশনটা গঠন হয় তখন পে কমিশনের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, পে কমিশনের উপরে আমাদের ভরসা আছে, ইভেন সরকারের উপরেও আমাদের এই মুহূর্তে আস্থা রয়েছে। কেননা আমরা আশা করি যে সরকার পে স্কেল দেবেন বলেই পে কমিশন গঠন করেছে, নাহলে অন্তর্বর্তী সরকারের কোনো দরকারই ছিল না পে কমিশন গঠন করা। যেহেতু তারা পে কমিশন গঠন করেছে, নিশ্চয়ই তারা পে স্কেল দিয়ে যাবেন এবং সর্বশেষ সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর আগে কিন্তু আমরা বলতে পারি না যে সরকার পে স্কেল দিবে না। সরকার নির্বাচনের 1 দিন বা 2 দিন আগেও গেজেট প্রকাশের ক্ষমতা রাখে। নির্বাচনের 2 দিন, 3 দিন বা 4-5 দিন বা 1 সপ্তাহ আগেও বা যে কোনো সময়। মোট কথা হচ্ছে একটা সরকার আরেকটা সরকারকে দায়িত্বভার হস্তান্তর করার আগ পর্যন্ত এখনকার সরকারই সর্বময় ক্ষমতার অধিকারী। তারা যে কোনো সময় পার্লামেন্টে সভা ডাকতে পারে, ক্যাবিনেট সভা ডাকতে পারে। এই কথাটা কিন্তু অনেক পূর্বেও আলোচনা হয়েছিল যে একজন উপদেষ্টা বলেছিলেন যে ক্যাবিনেট সভা বন্ধ হয়ে গেছে, আর কোনো ক্যাবিনেট সভা হবে না। তখন কিন্তু সরকারের পক্ষ থেকেই এই বিবৃতিটা দেওয়া হয়েছে যে ক্ষমতা আরেক সরকারের কাছে, মানে নির্বাচিত সরকারের কাছে বা পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত এই সরকার সর্বময় ক্ষমতার অধিকারী এবং এই সরকার যে কোনো সময় ক্যাবিনেট সভা ডাকতে পারে, সেই ক্ষমতা এই সরকারের রয়েছে। তাই আমরা এই সরকারের উপরে নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা আশা রাখি, ভরসা রাখি যে তারা পে স্কেলের গেজেট প্রকাশ করে যাবেন। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে যে আমরা দাবিটা করেছিলাম সেটা হচ্ছে 1:4 অনুপাতে আমরা গ্রেড সংখ্যা 12টা চেয়েছি এবং সর্বনিম্ন স্কেল 35,000 টাকা চেয়েছিলাম। এবং এই 35,000 টাকা চাওয়ার পিছনে যুক্তিকতা হচ্ছে যে আমাদের দীর্ঘ 10টা বছর অতিবাহিত হয়েছে, এই 10 বছরের মধ্যে আমরা 2টা পে স্কেল পেতাম, সেই 2টা পে স্কেলকে সমন্বয় করে আমরা 35,000 টাকা চেয়েছি। এবং এই 10 বছরে প্রত্যেকটা দ্রব্যের মূল্যের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে বলার কিছু না। সেটা সরকারের নজরেও আছে, নীতি নির্ধারক যারা বলেন সবারই নজরে আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা এই দাবিগুলি নিয়ে আমরা এখন কে কতটুকু কথা বলি, আমরা সবাই বলি গেজেট চাই। এখনো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পে স্কেলের খবর নাই, আপনারা গ্রেড নিয়ে আলোচনা করেন। আরে ভাই, আপনাকে পে স্কেল দিল কিন্তু আপনার গ্রেড কমাইলো না, তাহলে আপনার কি লাভ হবে? আপনাকে পে স্কেল দিল, আপনার তেমন বাড়লো না, তাহলে আপনার কি লাভ হবে? আপনাকে পে স্কেল দিল, আপনার ব্লক পোস্ট ছুটলো না, ব্লক পোস্টই রয়ে গেল, তাহলে আপনার কি লাভ হবে? মালিক ভাই একটা কথা আপনি আপনার মাধ্যমে আমি বলি, আজ পর্যন্ত অনেকে জানেন না, ওই আমাদের এই যে আনোয়ার যে কথাটা বলছে এই কথাটা সত্য কথা,
যে আমি একজন অফিসারকে বলেছিলাম, আনোয়ার সেখানে ছিল, যে স্যার হ্যাঁ, প্রতি মাসে একটা ব্যক্তি যদি তার বেতন থেকে যদি প্রতি মাসে 5,000 6,000 টাকা যদি কম পায়, তাহলে বছরে কত টাকা আসে, এবং তার এলপিআর এ যাওয়ার সময় সে এলপিআর এ যখন যাবে তখন সে কত টাকা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দেখা তো তারই। আজকে যারা বলতেছে যে এই বেতনে আমাদের হয় না, তাহলে বাবা হয় না, এটা তো যারা বেতন কমিশনে কাজ করতেছে তারা তো বিশ্লেষণ করতেছে যে আসলে এই বেতনে কি হয় কিনা। আসলে তো হয় না, বাজার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটার জন্য এই বেতনে হয় না। তবে আরেকটা কথা দিদি, সেটা হচ্ছে কি যে বিগত সরকারের, ফ্যাসিবাদী সরকারে যখন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর উপরে বোল্ট রুডার চালায় যে স্তব্ধ করে রাখছিল, তখন তো এই পে স্কেল চাই, পে স্কেল চাই, এগুলো তো সচিবালয়ের ভিতরে কিংবা বাইরের কারো কোনো স্লোগান তো এরকম আসে নাই। এখন না, অন্তর্বর্তী সরকারের প্রতি এত কেন, এত মন্তব্য কেন? যদি এভাবে যদি বলি তাহলে হয়তো বলবে যে যে হয়তো সরকারের পক্ষ নিয়ে। অবশ্যই সরকারের যখন যে সরকার আসবে তার পক্ষ থাকতে হবে আমাদেরকে, অবশ্যই তাদের মর্জি থাকলে পরে আমাদের যে ন্যায্য দাবিটা তাদের কাছে আর্জি হিসেবে আমরা পেশ করতে পারি, যে আমাদেরকে এই আমরা ফ্যামিলি নিয়ে এই অভাবগ্রস্ততা আছি, আমাদেরকে একটু পরিবর্তন আনেন। সেই জি, পরিবর্তন আনতে তো বেতন কমিশন তৈরি করছে। আমি তাই সবাইকে বলবো যে আপনারা দেখতে পারেন বেতন কমিশনের এত শর্ট টাইমের ভিতরে তারা রিপোর্ট দিয়ে অবশ্যই তারা দিবে, এবং দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, ওনার প্রতি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও আস্থা আছে যে সে আমাদের অবশ্যই কিছু একটা দিবে। তার দেওয়ার ইচ্ছা আছে বিধায় সে এই কমিটি তৈরি করছে। ধন্যবাদ মালিক ভাই। এটাই হলো সবচেয়ে বড় কথা, জি যে পে কমিশন যখন 15% বিশেষ ভাতা ঘোষণা করে, তো জি 15% বিশেষ ভাতা ঘোষণা করার 15 দিনের মাথায় আবার পে কমিশন গঠন করে। তাহলে সরকারের কি এত টাকা পড়ছে যে 15% বিশেষ ভাতা ঘোষণা করে আবার পে কমিশন ঘোষণা করবে? এই আরেকটা কথা আপনাকে বলি, আপনার যে ফলোয়ার গুলো আছে, আচ্ছা তাদের কি একটু কি মনে কি এই যে অভাষার যে কথাপত্র গুলো তারা লেখে, তারা বলে এই যে আপনি ভিউ অমক তমক, আরে বেটা তাহলে আপনারটা আপনার ফেসবুক আইডি থেকে আপনি বলেন না কেন? আপনার পিছনে সরকারি কর্মচারীরা আপনার কথা বলবে, আর বলারও স্কোপ কি, আপনি বলবেন কি? সবারই তো একই দাবি, সচিব থেকে শুরু করে নিচের পর্যন্ত একদম ঝাড়ুদার পর্যন্ত সবারই একই দাবি তো। না, আমরা তো সবাইকে এখন বলি যে এখন আমরা নির্বাচন কমিশনের অধীনে আমরা আছি, সরকারি চাকরিজীবীরা এখন নির্বাচন কমিশনের অধীনে আছে। যখন একটা দেশে তফসিল ঘোষণা হয় তখন কিন্তু রাজপথে আন্দোলন করা যায় না, আন্দোলন করার সুযোগ নেই। কিন্তু এই সময় আমরা যে এই সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, আমাদের দাবি কথাগুলি তুলে ধরছি, এটাই কিন্তু অনেক বেশি। এবং আপনি দাবিগুলি যদি সারা বাংলাদেশের 15 লক্ষ মানুষ যদি একযোগে সবাই তার যা নিজের আইডিতে দাবি তোলে, তাহলে কিন্তু ফেসবুকে অন্য কিছু দেখা যাবে না, খালি পেজ গেলির খবরই দেখা যাবে। এই কথাটা কিন্তু গত পরশু দিনকে আনোয়ার ভাই বলছে যে দেশের 15 লক্ষ সরকারি কর্মচারী সবাই ফেসবুক চালায়। তো প্রত্যেকে যদি নিজের দাবির কথাটা ফেসবুকে তুলে ধরে, তাহলে কিন্তু ফেসবুকে অন্য নিউজ ঢোকার জায়গাই পাবে না, ফেসবুকে খালি স্ক্রিনের খবরই দেখা যাবে। কিন্তু এই কাজটা কেউ করে না, আমাদের আনোয়ার ভুলে ভুলে ও হাফেজ হয়ে গেছে এইসব। এখন ওই দেখেন ওই ফেজের দিক তাকায় দেখবেন, সে এমনি ফেজে কিন্তু সে বুড়ো হয়ে গেছে। দরকারই নাই, কারণ কিসের জন্য বুড়া মানুষের দিয়ে কি হবে? না না, আপনার আনোয়ার ভাই যে হিসাবটা দিছে, আমি তো ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। এরকম তো আমি আসলে হিসাব করি না এখনো। আমি তো লাইভ শেষ করে আমি এই প্রকৃত হিসাবটা আমি ধরবো যে আমি এখন বর্তমানে নবম গ্রেডে আছি, আমার দুটা টাইম স্কেল পাওয়ার কথা। উপদেষ্টা মহোদয়ের প্রিয় ফোন দিয়েছে, রিসিভ করে পরে ঢুকতেছি আবার। আচ্ছা, আপনি কথা বলেন। সে এই বিষয়টা আমরা আসলেই আমরা সংগঠন করি, এটা ঠিক আছে। আমাদের মতন জাহেরি সংগঠন আর পৃথিবীতে আমার মনে হয় কোথাও নাই। সংগঠন আর অফিসারদেরও আছে তো, কই তাদের কোনো একটু শব্দ আছে? তারাও তো পে স্কেল চায় না? ডিফেন্সের যারা লোক আছে তারা কি চায় না? সেনাবাহিনী চায় না, নৌবাহিনী চায় না, বিমান বাহিনী চায় না, আনসার বিডিপি চায় না, বিজিবি চায় না, পুলিশ ডিপার্টমেন্টে চায় না? সবাই চায়, সবারই প্রয়োজন।
কেউ চায় না যে অসৎ জীবনযাপন করুক। সৎভাবে জীবনযাপন করার জন্য আমার মনে হয়, মনে করেন যে 90% না হলেও 85% লোক সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করে। জি। আর ওই 15% যারা ওই 2 নম্বরের জিনিস আছে, তারা ওইটার উপরে ডিপেন্ড করে যে হলেও চলবে, না হলেও চলবে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, সরকারি চাকরিতে ঢোকার সময় যে পুলিশ ভেরিফিকেশনটা হয়, এই পুলিশ ভেরিফিকেশনের ভিতরে যদি তাকে যদি ওই তার সম্পত্তি কি আছে না আছে যদি এগুলো যদি রেজিস্ট্রেশন করা হয়, তাইলে মনে করেন যে ওইটা যদি পাই টু পাই তার চাকরিতে ঢোকার সময় কি ছিল এবং এত বছর চাকরি হয় এই গ্রেডের চাকরি করে তার এত আধিপত্য কোত্থেকে আসলো, তাইলে ওই 15% অসৎ লোক তাহলে সৎ হয়ে যেত। তবে একটা জিনিস আমি স্বীকার করব, এই পে কমিশনের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। এই পে কমিশনের বিশেষ করে চেয়ারম্যান মহোদয়, তিনি তার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এই কারণে আমি যখন আমার নামে যখন একটা যে মানে ষড়যন্ত্রমূলক একটা চিঠি মানে আমার নামে যে জারি করা হয়েছিল, সেই চিঠিটা যে পে কমিশন থেকে ইস্যু করা হয় নাই, এটা কিন্তু সারা বাংলাদেশে যখন কর্মচারীদের মধ্যে একটা প্রতিবাদ জেগেছিল, তখন কিন্তু পে কমিশনের চেয়ারম্যান মহোদয় বিষয়টা দ্রুত আমলে নিয়ে তিনি কিন্তু এটা ফাইন্ড আউট করেছেন এবং যাতে যত দ্রুত সম্ভব তারা আরেকটা পরবর্তী পদক্ষেপ নিয়েছেন, আরেকটা চিঠি দিয়েছেন যে না, এরকম কোনো চিঠি পে কমিশন থেকে ইস্যু করা হয়নি। এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির স্যারের হস্তক্ষেপেই আমার এইটা দ্রুত সমাধান হয়েছে। এবং আপনি ইসাক ভাই জানেন, আপনি এ ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। এজন্য পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ। আগামী সপ্তাহে আমি হয়তো পে কমিশন চেয়ারম্যান স্যারের কাছে যাব কৃতজ্ঞতা জানানোর জন্য, যদি সুযোগ হয়। আর এই পে কমিশন চাইলে কিন্তু সরকারের কাছে বলতে পারতো যে না, যে 6 মাস সময় আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এর মধ্যে পারবো না, আরো 3 মাস সময় বাড়ানো লাগবে। তখন সরকার কিন্তু তাকে না করবে না, 3 মাস সময় দিবে এবং এই বাড়ানোর জন্য। কিন্তু পে কমিশন কিন্তু সেটা না করে তাদের মেয়াদ হলো ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। পে কমিশনের মেয়াদ যে 6 মাসের মেয়াদ, তারা কিন্তু তার 1 মাস আগেই রিপোর্টটা জমা দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেছে। এবং চেয়ারম্যান স্যার অনেক আগে রিটায়ার করছে চাকরি থেকে, আরো 15-20 বছর আগে চাকরি থেকে অবসরে গেছে। 22 বছর আগে একটা মানুষ চাকরি থেকে অবসরে গেছে। সেই 22 বছর পরও তিনি দিন রাত এই সরকারি কর্মচারীদেরকে তাদের বেতন বৃদ্ধির জন্য একটা পে স্কেল উপহার দেওয়ার জন্য যে নিরলস পরিশ্রম করছেন, এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জাকির স্যারকে দীর্ঘ হায়াত দেন এবং তাকে যেন শারীরিক মানসিক ভাবে আল্লাহ সুস্থ রাখেন এবং তিনি যেন কর্মচারীদের ভালো কিছু একটা উপহার দিয়ে যেতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আপনারা সবাই পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন। আর আমরা আশা করি তিনি অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে হয়তো তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিবে এবং আমরা আশা করি এই জানুয়ারি মাসের মধ্যেই আমরা ভালো কিছু একটা পাবো বলে আমরা আশা করি। কখনো হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই ভাই। আপনি হতাশ হলে আপনি নিজে হতাশ হয়ে কিছু করতে পারবেন না, চিন্তা করে দুশ্চিন্তা করে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে বরঞ্চ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এখন ধরুন আপনাকে যদি সরকার কোনোভাবে পে স্কেল নাই দেয়, কি করতে পারবেন? আমরা কি কেউ চাকরি ছেড়ে দিতে পারবো? আমরা কি কারো মাথায় বাড়ি দিতে পারবো? নাকি অনেক কিছু করতে পারবো? আরেকটা কথা ইসাক ভাই আপনি জানবেন যে আমাদের রেলওয়েতে গতকালকে 7 জানুয়ারি একটা ছেলে আত্মহত্যা করেছে, ঋণের দায়ে জর্জরিত হয়। সে যে বেতন পাচ্ছে সেই বেতনে চলতে পারতেছে না, তারপরে সে আরো অনেক ঋণে বিভিন্ন জায়গা থেকে জর্জরিত হয়ে গেছে, এখন ঋণগুলো পরিশোধ করতে পারতেছে না, এদিকে সংসার চলতে পারতেছে না। সে হতাশ হয়ে সে আত্মহত্যা দিয়েছে গতকালকে, গলায় ফাঁস দিয়ে তার জীবন দিয়েছে। তার নাম হচ্ছে সিনাজ দাস নাকি সিনাজ দাস নাম, মানে একটু কঠিন নাম, হিন্দু এবং তার স্ত্রী এবং তিন বছরের একটা বাচ্চা আছে। এটা রেখেই সেই কাজটা করছে। এবং তার কিছুদিন আগে একজন বিজিবির সদস্য, সেও নিজের বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেছে। এবং তার একটা ফেসবুক পোস্টে কেউ লিখেছে তার শাশুড়ি তাকে অপমান করেছে, শ্বশুরবাড়ি থেকে তার শাশুড়ি অপমান করেছে যে তোমার মতো কম বেতন পাওয়া মানুষের কাছে আমার মেয়ে দেওয়ার জন্য কি মেয়ে বড় করেছি, মেয়ে খাওয়াই লাওয়াল, মানে এমন ভাবে তাকে অপমান করছে যেটা কাম্য নয়। হয়তো ওই ছেলেটা সেটা সহ্য করতে পারে। তাহলে এই যে জীবন দিচ্ছে মানুষ হতাশ হয়ে,
শুধু পে স্কেল না হওয়ার কারণে। কারণ 10 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা, প্রতি 5 বছর পর পর পে স্কেল যদি পাইতাম তাহলে কিন্তু মানুষের এই দুরবস্থা আজকে হতো না। সেটাই। এবং 2015 সালে আমরা কি কি হারাইছি? 2015 সালের পে স্কেলে আমরা 3টা টাইম স্কেল হারাইছি, একটা সিলেকশন গ্রেড হারাইছি, এবং আমরা যে 5 বছর পর পর পে স্কেল পাইতাম সেটা হারাইছি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানুষের যে সোনালী যৌবন, মানুষের যে 18 বছর পর থেকেই তো সে সরকারি চাকরিতে ঢুকতে পারে, এর আগে তো আর পারে না। তাহলে 18 বছরের পরে 20, 22, 24 বছরে কিন্তু একজন মানুষ পুরো টকবগে যৌবন থাকে। এই যে 18 বছর পরে থেকে চাকরি নেওয়ার আগ পর্যন্ত, মানে চাকরি নেওয়ার পরে রিটায়ার্ডের আগ পর্যন্ত তার যে টকবগে একটা যৌবন, এইটা পুরোটাই সে ব্যয় করে রাষ্ট্রের সেবায়, রাষ্ট্রের কাজে, রাষ্ট্রের উন্নয়নে কিন্তু সে ব্যয় করে। কিন্তু সে রিটায়ার্ডে যাওয়ার সময় তার যে পেনশনের টাকাটা সে সম্পূর্ণ তুলে নিয়ে যেতে পারে না, সরকারের কাছে অর্ধেক থেকে যায়। এখন আগে 2015 সালের আগে যে নিয়মটা ছিল যে সে চাইলেই তার শতভাগ পেনশন উত্তোলন করতে পারত, এখন কিন্তু সেটা সুযোগ নেই। কিন্তু আমরা চাই এই সুযোগটা যাতে আবার পুনর্বহাল করা হয়। একজন অবসরে গেলে সে যেন চাইলেই তার সম্পূর্ণ টাকাটা যেন সে উত্তোলন করতে পারে। এখন মনে করেন দেখা গেছে একজনের ছেলে মেয়েদেরকে এস্টাবলিশ করছে, তারা চাকরি বাদা করতেছে, কিন্তু নিজের রিটায়ার্ডের পরে তার সম্পূর্ণ টাকাটা সে তুলে নিয়ে যাবে, কিছু একটা কাজ করতে পারবে, হয়তো বাড়ি করতে পারবে বা অন্য কোনো কাজে লাগাবে, মাসে মাসে তার পেনশনের দরকার সে চাইলেই কিন্তু নিতে পারে, কিন্তু সে সেটা নিতে পারবে না। আবার রিটায়ার্ডে যাওয়ার 6 মাসের মধ্যে যদি ওই লোকটা মারা যায় তাহলে কিন্তু পরিবারের লোকজন ওই টাকাটাও আর ফেরত পাবে না। তাহলে সে এই যে তার সোনালী জীবনটা ব্যয় করে রাষ্ট্রের কাজে, সে কি পেল রাষ্ট্রের কাছ থেকে? তাহলে রাষ্ট্রের কাজ কি দেয়া নাকি কেড়ে নেয়া? আমরা এটা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখছি। এবং আমাদের এই আজকের কথা যদি আমাদের পে কমিশনে যায়, পে কমিশনের কোনো সদস্য, কোনো সচিব মহোদয় কিংবা চেয়ারম্যান মহোদয় শুনেন বা দেখেন, আপনার কাছে আমাদের অনুরোধ যে প্রিয় মহোদয়, সরকারি কর্মচারীদের এই 3টি টাইম স্কেল ফিরিয়ে দিন। কারণ 3টি টাইম স্কেল একটা মানুষের জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট। সে যদি ব্লক পোস্টে হয়ে থাকে, ব্লক পোস্টধারী হয়ে থাকে, তার কোনো পরিবর্তন নেই, তার কোনো পদোন্নতি নেই। অনেক মানুষ আছে ভাই, এখানে ধরেন আমি ব্যক্তিগতভাবে আমার ধরেন চাকরি জীবনে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের যে সেক্টরটা, এই সেক্টরটা যানবাহন যে গাড়ি চালকের যে পথ, এটা ব্লক পোস্ট, এই ব্লক পোস্টের মনে করি যে আমাদের কোনো প্রমোশন নাই, কোনো ডিভিশনও নাই। আমাদের এই যে আমরা মন্ত্রী পরিষদের, যখন মন্ত্রী পরিষদ গঠন হয়, আমরা মন্ত্রী মহোদয়ের সাথে ডিউটি করি, আমরা উপদেষ্টা যখন গঠন হয় তখন উপদেষ্টা মহোদয়ের সাথে ডিউটি করি, সচিব মহোদয়ের সাথে ডিউটি করি, মাঠ প্রশাসনে ডিউটি করি। আমাদের যে গত 15 সালে যে এই পে কমিশন যে আমাদের যে টাইম স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এগুলো যে ব্লক করে রাখছে, এটা আমাদের হাজার হাজার গাড়ি চালক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক ভাবে ভেঙে পড়তেছে, তারা তো আত্মহত্যা করতে পারতেছে না, তারা অভাব অনটনের জন্য। আর একটা জিনিস দেখবেন যে একটা সরকারি নিম্ন কর্মচারীকে ব্যাংক কিন্তু বেশি লোন দেয় না, ব্যাংকের থেকে যে লোন নিয়ে চলবে সেই লোনটা তো দেয় না। তাহলে একটা সরকারি কর্মচারী তাহলে কিভাবে চলতে পারে? এটা তো অবশ্যই আমাদের এই যে গাড়ি চালকদের এই যে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এগুলো আসলে কিন্তু আমাদের যে 2015 সালে এই ফেসিবাদী সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে যে বোল্ড অর্ডার চালায় দিয়ে শোষণ করে দিয়ে তারপরে গেছেন, সেই থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে পদক্ষেপ নিছে, এটা তো আমরা শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের দেওয়ার চেষ্টা করতেছে কিভাবে দেওয়া যায়। আমি বিশ্বাস করি, আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে মাননীয় প্রধান উপদেষ্টা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, এই বাজার দ্রব্যমূল্যের জন্য সে অবশ্যই কিছু করবে। শুধু তাই না, সেই সাথে এই আমি বলি যে আমাদের যে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, যে নিম্ন কর্মকর্তা যারা আছেন এবং কর্মচারী যারা আছেন, যারা এলপিআর এ গেছেন,
আজ ধরেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, তাদেরও এই বাজার দ্রব্যমূল্যের সাথে তারা যুদ্ধ করে তারাও বেঁচে আছে, তাদেরও প্রয়োজন আছে। তাহলে সরকার তো সেদিকেও চিন্তা ভাবনা আছে। একজন রিটায়ার্ড পার্সন যে 15 বছর 20 বছর আগে চলে গেছে, তার এখন এই বাজারে 20,000, 25,000, 30,000 টাকাতে কি হয়, সেটা সরকারের মাথায় আছে। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা একটু আনোয়ার ভাইয়ের সাথে কথা বলি, আনোয়ার ভাইয়ের একটু কথা শুনি। আচ্ছা, একটু শোনেন, আমি একটু বেরিয়ে যাই, আমি এখান থেকে বিদায় নেই। আমার সবারই প্রতি একটু আহ্বান থাকলো যে সেটা যে আপনার ফলোয়ারদেরকে একটা কথাই বলেন যে এখন শেষ সময় এসে নির্বাচনও আগে আসছে এবং আমাদের পে কমিশনও চূড়ান্ত রিপোর্টটা হয়তো দেওয়ার পরে তারপরে মাননীয় অর্থ উপদেষ্টা, তারপরে প্রধান উপদেষ্টার সমন্বয়ে গঠিত যদি আল্লাহ থেকে যদি মর্জি হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের পে স্কেল আমরা পাইতে পারি ইনশাল্লাহ। এগুলো আমি একটু বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইসহাক ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে এখন কিছু শুনবো। আনোয়ার ভাই অনেকক্ষণ লাইভে ওয়েট করছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন না। যে আনোয়ার ভাই বলেন, এবার আপনার বিশ্লেষণ বলেন। আসলে আমার বিশ্লেষণ তো এখন আমি যেটা মনে করি, আমার আপনার একই অবস্থা, যে আপনিও ব্লক পদে আমিও ব্লক পদে। পে স্কেল আমাদের সকলেরই দরকার, দরকার নাই এমন কেউ নাই। তো কেউ হয়তো তার সুবিধা কতটুকু পাওয়ার কথা ছিল, সে কতটুকু হারাইছে, কবে হারাইছে, এটা কেউ জানে, কেউ জানে না। এখন আমি যেহেতু কিছুটা বুঝতে পারছি, আমি যে একদম সর্ববিজ্ঞ সব জানি ব্যাপারটা এমন না। আমি যতটুকু বুঝতে পারছি যে এই টাইম স্কেল সিলেকশন গ্রেড গত 15 সাল থেকে না থাকার কারণে আমার অনেক বড় ক্ষতি হচ্ছে, বর্তমানে হচ্ছে, এবং কি আগামীতেও ভবিষ্যতে এটার পরিমাণটা আরো অনেক 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 গুণ বেশি বাড়বে। তাই আমি চাচ্ছি যে এই পে স্কেলের মধ্যেই আমাদের জন্য টাইম স্কেল সিলেকশন গ্রেডটা পুনর্বহাল করা হোক, অথবা অন্তত ব্লক পদে আমরা যারা আছি তাদের জন্য ভিন্ন কোনো কিছু অ্যাড করা, যাতে করে আমরা পদোন্নতির ব্যবস্থা করা হোক, ব্লক পদ থেকে ছুটাইয়া পদোন্নতির ব্যবস্থা করুক। হ্যাঁ, তাও হয়, কিন্তু এখন এখানে আমার একটু আছে যে আমার যে গাড়ি চালক পদটা, আমার এই গাড়ি চালক পদে তো পদোন্নতির ব্যবস্থা করলে কিরকম করতে পারবে? হয়তো সিনিয়র গাড়ি চালক করতে পারে। এছাড়া যে আপনার গাড়ি চালকের পদ পার করে অন্যদিকে উঠবে, ধরেন যে সুপারভাইজার বা ট্রান্সপোর্ট অফিসার, এরকম করতে গেলে তো আমার সব গাড়ি চালক প্রমোশন পাবে না। কিন্তু আমার টাইম স্কেল সিলেকশন গ্রেডের সুবিধাটা তো সবারই পাওয়া উচিত, সবারই দরকার। আমাদের ব্যাপারটা একটু ভিন্ন। হ্যাঁ, যদি এরকম কিছু করা যায়, যদি এখন আপনার লাইভে যদি কোনো কমিশনের কোনো সদস্য মহোদয় থাকেন, তাহলে ওনার কাছে অনুরোধ স্বরূপ এরকম পরামর্শ দিতে পারি যে আমাদের পূর্বের 15 সালের আগের যে নিয়ম ছিল, চাকরির 8 বছরে একটা টাইম স্কেল, 12 বছরে একটা টাইম স্কেল, 15 বছরে একটা টাইম স্কেল, আর 10 বছরে সিলেকশন গ্রেড। তো এই 4টা ধাপের কারণে আমরা 4টা ধাপ পার হইতে পারতাম, 4টা গ্রেড অতিক্রান্ত হইতে পারতাম। কিন্তু 15 সালের পে কমিশন আমাদের কাছ থেকে আমাদের পাওনা সেটা কেড়ে নিয়ে 2টাতে নিয়ে আসছে, যেখানে বিশ্বের চাহিদার তুলনায় 4টার জায়গায় 6টা করার কথা ছিল। মানুষের তো চাহিদা বাড়ে, কমে না। আমাদের যেখানে 4টা বিদ্যমান ছিল, সেইখানে তো উচিত ছিল 6টা করা। সেইটা না করে ওনারা 4টা থেকে আরো 2টা কারি আনিছে। তো এই জিনিসটা আমি চাচ্ছি, অন্তত বেশি চাচ্ছি না, যে অন্যান্য পদের যারা আন্দোলন করে তাদের গ্রেড আপগ্রেড করে নিছে, আমি নামও বললাম না, যারা বুঝার তারা বুঝবেন। তো আমি চাচ্ছি আমাদের পাওনা যেটা আমরা যেটা পেয়েছি, যেটা বিদ্যমান থাকা অবস্থায় আমরা চাকরি নিয়েছি, আমার যে সুযোগ সুবিধা দেখে আমি চাকরি নিছি, সেই সুযোগ সুবিধা কেড়ে নেওয়া কি সংবিধান এটা সাপোর্ট করে কিনা? আমার বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানকে এটা সাপোর্ট করে যে একটা লোক যে সুযোগ সুবিধা পাবে, আপনি তার সেই সুযোগ সুবিধা কেড়ে নেবেন বৃদ্ধি করার পরিবর্তে? তাই আমরা বৃদ্ধি করা চাই না। অন্তত পূর্বের টাইম স্কেল সিলেকশন গ্রেডের মতো আমার যেরকম 4টা গ্রেড জীবনে আমি পার করতে পারতাম, আমার যাতে সেরকম 4টা গ্রেড পার করা যায়, ওইরকম কোন বন্দোবস্ত
এই পে কমিশন যাতে এই পে স্কেলের মধ্যে রাখে। এবং মালিক ভাই, যেহেতু আপনার ফ্যান ফলোয়ার অনেক বেশি, আমি ভাই আশাহত, আমার অতটা ধৈর্যও নাই। আমি চাই আমি যে কাজটা হাতে নিছি এই কাজটা আপনি হাতে নেন, আপনি হাতে নেন। আপনি একটু যারা এই ব্লক পদে আছে, ইনকেস আমরা চাই আল্লাহ করুক বর্তমান পে কমিশনের সবাই আল্লাহ সঠিক বুঝ দান করুক। আমরা যে এই যে চিৎকার চেঁচামেচি করতেছি, আমরা যে চাচ্ছি যে টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকার কারণে আমাদের এত টাকা লস হচ্ছে, ভবিষ্যতে লস হবে, এটা আল্লাহ ওনাদেরকে শুভ বুদ্ধির উদয় করুক, ওনারা আমাদের জন্য এরকম কিছু সুযোগ সুবিধা রাখুক। ইনকেস যদি আমরা আমাদের প্রাপ্য অধিকারটুকু না পাই, তাহলে তো আমাদেরকে ভিন্ন পথে যাওয়ার চিন্তা ভাবনা করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনি তো একা কিছু করতে পারবো না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি না। তাই আমাদের 10 জনকে একখানে হইতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে, 10 জনকে বসে একটা যুক্তি পরামর্শ করা লাগবে যে আমাদের এই টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত পাওয়ার জন্য কি করণীয়, কি করা যায়। ওই জন্য আমি এই যে টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল চাই পেজটা খুলেছিলাম। কিন্তু আমি আশাহত ভাই, এই জাতিকে আমার দ্বারা হবে না মনে হয়। তো আমি আপনাকে অনুরোধ করব, আমার কাজটা আপনি হাতে নেন, তাহলে আপনি হয়তো পারবেন ভাই। এই জাতিকে দেখেন একটু এক জায়গায় করতে পারেন কিনা, যাতে ভবিষ্যতে আমরা যদি কোনো কিছু দরকার মনে করি করতে হবে আমাদের ওই অধিকার আদায় করার জন্য, যাতে পরবর্তীতে আমরা কিছু করার চেষ্টা করতে পারি। এই জাতিকে বোঝানো যে আমাদের এই টাইম স্কেল সিলেকশন গ্রেড না পাওয়াতে আমরা যে কত বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি ভবিষ্যতে, এই জিনিসটা বোঝানো, এই তাদেরকে এক প্ল্যাটফর্মে আনা, এই কাজটা আপনি নেন। ইনশাআল্লাহ আমাদের আনোয়ার ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন টাইম স্কেল নিয়ে। এটা আমরা নিয়ে আরো সামনে কথা বলবো, এটার গুরুত্ব তুলে ধরবো, চেষ্টা করব। লাইভটা অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়েছে। আমি লাইভটা শেষ করব। এখনো আমরা দেখি যে 500 জন মানুষ আপনারা লাইভে আছেন। দেখুন আপনাদেরকে আমরা এই যে একটা জিনিস আমি বুঝতেছি না মালিক ভাই, আপনার ওইখানে আমি তো দুইটাতে দেখতেছি, একটা দেখতেছি কম্পিউটারে, একটা দেখতেছি লাইভে আছি মোবাইলে। হ্যাঁ, কিন্তু কম্পিউটারে দেখা যাচ্ছে 474 আর আমার মোবাইলে দেখা যাচ্ছে 741। এটা ওই আপ ডাউন হয় আপনার, মানে ওটা অনেক আগের দেখায়। আমি তো লাইভে যুক্ত হয়েছি, তো আমার কম্পিউটারে তো আমার নাই, ক্যামেরা নাই। না, এটা আমার এখন এখানে দেখাচ্ছে 458 জন। হ্যাঁ, আমার মোবাইলে যেটাতে আমি লাইভে যুক্ত হয়েছি, মোবাইলের ক্যামেরাতে এখানে দেখা যাচ্ছে 741 জন। আচ্ছা, সেটা যাই হোক, আমার কথা হচ্ছে যে এই যে আপনারা এতগুলি মানুষ যারা লাইভে দেখেন, লাইভে কথা শুনেন, আপনারা নিজের ভালোটা কি আপনারা বোঝেন না? আপনাদের কি করা উচিত, আপনাদের করণীয় কি, আপনাদের দায়িত্ব কি, এই জিনিসটা কি আপনারা কেউ বোঝেন না? যে আমরা যেই চেষ্টাটা আজকে আমি একা করতেছি বা আমরা বলতেছি 2-4-5 জনে যারা বলতেছি, এতে আসলে কিছুই হবে না। আপনারা 500 মানুষ যদি একসাথে এই দাবিটা তোলেন, তাহলে এটা কিন্তু অনেক বিশাল কিছু। আমরা একটা কথা বলেছি যে যে কোনো ছোট্ট একটা কাজ যদি সারা দেশের মানুষ মিলে করে, তাহলে সেটা কিন্তু অনেক বিশাল। আর আপনি অনেক বড় একটা কাজ যদি মাত্র কয়েকজনে করে, সেটা তাহলে কিন্তু খুব বড় একটা রেজাল্ট হবে না। তাই আমরা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা লাইভে আসেন, আমাদের কথাগুলি শুনেন বা আমাদের ভিডিও দেখেন, আমাদের দাবির কথাগুলি দেখেন, এই দাবিগুলি সবাই আপনারা তুলে ধরেন। আপনারা যার যার আইডি থেকে, যার যার পেজ থেকে আপনারা সবাই এই দাবিগুলি তুলে ধরেন, এবং আপনারা যখন এই দাবিগুলি তুলে ধরেন, প্রচার হচ্ছে একটা বিশাল আকারে, সবাই কিন্তু এই বিষয়গুলি জানতে পারবে মানুষ এবং দেখতে পারবে। কারণ আমি একা যদি একটা কাজ করি, তাহলে সেটার রেজাল্ট হবে একরকম, আর আপনারা সবাই মিলে যখন একটা কাজ সবাই তুলে ধরবেন, তখন সেটা রেজাল্ট হবে আরেক রকম। আনোয়ার ভাই লাইভটা মনে হয় আরেকবার কেটে গেছে। তো যাই হোক, আমরা লাইভটাও শেষ করব। আমরা যেটা বলেছি, আনোয়ার ভাই যে ব্যাখ্যাটা দিয়েছেন, যে আমরা আসলে যারা ব্লগ পোস্টে চাকরি করি বা আমাদের যাদের পদোন্নতি নেই, তারা যে কতটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা আসলে আপনারা কেউ তলিয়ে দেখেন না। আপনারা নিজেরা কেউ হিসাব করেন না যে ভাই আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই টাইম স্কেল না থাকার কারণে। তাই আপনারা যারা আছেন
সবাই যার যার আইডি থেকে অন্তত টাইম স্কেলটা পুনর্বহালের জন্য দাবি করবেন। আমরা যারা আছি প্রত্যেকে যদি সবার আইডি থেকে, সবার যার যার জায়গা থেকে আমরা এই দাবিটা তুলি যে আমরা জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট চাই এবং আমরা 3টা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই এবং অবসরে গেলে আমরা যেন শতভাগ পেনশনের টাকা উত্তোলন করার সুযোগ পাই। এই দাবিগুলি আপনারা সবাই বেশি বেশি করে তুলে ধরুন। আরে ভাই, সর্বনিম্ন স্কেল 16,000 হোক আর 18,000 টাকায় হোক, তাতে কিচ্ছু যায় আসে না। সেটা আপনার কিন্তু আপনার যদি একটা গ্রেড পরিবর্তন হয় তাহলে দেখবেন আপনি অনেক আগায় গেছেন। আজকে নবম পে কমিশনের যে একটা সভা, গুরুত্বপূর্ণ সভা হয়েছে, সেই সভায় যে সিদ্ধান্তগুলি হয়েছে সেগুলি বাইরে কোনো কিছু প্রকাশ করা হয়নি। আমরা যতটুকু বিশ্বস্ততা সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে, আমরা আশা করি যে আগামী সপ্তাহে পে স্কেলের রিপোর্ট, চূড়ান্ত সুপারিশ জমা হবে। হয়তো 13-14 তারিখে আরেকটি পূর্ণাঙ্গ সভা রয়েছে, শেষ সভা বলতে পারেন। 13-14 তারিখে আবার সর্বশেষ একটা সভা হবে। এই সভাটা শেষ করে হয়তো পরের দিন বা তার পরের দিনই পে কমিশনের রিপোর্ট বা সুপারিশ চূড়ান্ত আকারে সেটা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিবে। তবে পে কমিশনের কি হচ্ছে, কত স্কেল করলো, কত গ্রেড করলো, এইগুলি কখনো পে কমিশনের কোনো সদস্য, কোনো মিডিয়া বা কোনো সাংবাদিকের কাছে বলে না। আপনারা অনলাইন নিউজে যা দেখেন এগুলি সব ভুয়া, সব ধোঁকাবাজি। আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে গ্রেড এতটা হবে, আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে সর্বনিম্ন স্কেল এত হবে বা এত হতে পারে, এইগুলি আমরা কখনোই বলি না। আমরা আপনাদেরকে শুধু এতটুকু বলে আসছি যে আমরা আশা করি অমুক তারিখের মধ্যে রিপোর্ট জমা হবে, আমরা আশা করি অমুক তারিখের মধ্যে গেজেট জমা হবে। আমরা এতদিন আন্দোলন করেছি, সরকারকে আলটিমেটাম দিয়েছি, সরকার আমাদের কথা বা আমাদের দাবি আমলে নেয় নাই, কেননা আমরা সেইভাবে আমলে নেয়ার মতো আন্দোলন করতে পারিনি। আর আপনারা যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন, হাজার হাজার মানুষ, আজকে 2400-2500 মানুষ আমার লাইভে যুক্ত হয়েছেন, কিন্তু আপনারা সবাই মিলে লাইভটা শেয়ার করেননি। আপনারা নিজেরাই বোঝেন যে আপনারা কতটুকু দায়িত্ব পালন করেন, আপনারা কতটুকু দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব থেকে আপনারা কিভাবে পে স্কেল আশা করেন বলেন? যে আপনি যে পে স্কেল চাচ্ছেন, পে স্কেল প্রাপ্তির জন্য আপনি কি দায়িত্ব পালন করছেন? একটা দাবি আপনি তুলে ধরতে পারতেছেন না, একটা দাবির কথা আপনি নিজে প্রচার করতে পারতেছেন না, আপনার আইডিতে তুলে ধরতে পারতেছেন না। আপনারা 450 মানুষ লাইভে আছেন, কিন্তু 450 মানুষে প্রত্যেকে যদি একটা করে এট এ টাইমে কমেন্ট করে তাহলে 450 কমেন্ট হয়। কই আপনারা তো সেই দাবি কেউ করছেন না। সৌভিক চৌধুরী হৃদয়, আপনি বারবার একই কমেন্ট লিখছেন। আপনি লিখতেছেন, ভাই আপনার পায়ে ধরি, দয়া করে জানুয়ারির মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করুন প্লিজ। আমার বাবা ফেব্রুয়ারির 4 তারিখে অবসরে যাবেন, পে স্কেলটা হলে আমরা খুবই উপকৃত হতাম। পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনার কথাটা শুনে আমারও বিশেষ করে খুব খারাপ লাগছে। আমাদের হাতে আসলে তো এই যে আপনি যে কথাটা বলছেন যে আমার হাতে তো আর পে স্কেল মানে বাস্তবায়ন করার মতো কিচ্ছু নেই। এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠে নামতে হবে, সবাইকে সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা থেকে দাবিটা উত্থাপন করতে হবে। কই আপনারা তো সবাই দাবি করেন না। আপনারা সবাই আগামীকাল থেকে আপনারা সবাই এই দাবিটা তুলুন যে আমরা জানুয়ারি মাসের মধ্যে পে স্কেলের গেজেট চাই, 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই এবং আমরা অবসরে গেলে আমাদের যেন পুরো পেনশনের টাকাটা আমরা উত্তোলনের সুযোগ পাই। আপনারা সবাই যদি নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করেন তাহলে দেখবেন যে সেটা অনেক বড় হয়ে গেছে। একটু একটু করে জমতে জমতে কয় বিন্দু বিন্দু জল গড়ে তোলে অথই মহাসাগর, তাই না? বিন্দু বিন্দু জল গড়ে তোলে অথই মহাসাগর। তো আপনারা যদি সবাই মিলে এই দাবিটা নিজের আইডিতে প্রকাশ করেন, নিজের আইডিতে তুলে ধরেন যে না আমরা জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেল চাই, পে স্কেলের গেজেট চাই এবং আমরা 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই, আমাদের ব্লগ পোস্ট আমরা বাতিল চাই, ব্লগ পোস্ট বাতিল চাই, সোজা হিসাব ব্লগ পোস্ট বাতিল চাই, 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই। কারণ এই টাইম স্কেল না থাকায় আমরা কর্মচারীরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিশাল ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এই দাবিটা তুলে ধরুন। আর আজকের মতো
লাইভটা শেষ করতে চাচ্ছি, কারণ আপনারা যারা লাইভে আছেন কেউ সবাই কমেন্ট করেন না। একা একা বকবক করতে ভাই ভালো লাগে না, কতক্ষণ আর কথা বলা যায়। একজন লিখেছেন ধুর মিয়া, হ্যাঁ, শারমিন আক্তার লিখছেন ধুর মিয়া, আবার সেই এক কথা, শেয়ার করেন শেয়ার করেন। আপনার আমার শেয়ারে পে স্কেল দিবে না, ফাওয়ালা বাদ দেন। তা আপনি আমার পেজে আইছেন কি বাল ফলাইতে? আপনার আমার শেয়ারে যদি পে স্কেল না দেয় তা আপনি এখানে আইছেন কি জন্য? কি শুনতে আইছেন, জারি গান না কীর্তন শুনতে আইছেন এখানে? শেয়ার করেন। শেয়ার না করলে আপনার দাবিটা প্রচার করবে কে? আপনি যদি শেয়ার না করেন তাহলে এই দাবিটা অন্যের কাছে পৌঁছাবে কিভাবে? আপনি তো ফেসবুকের নিয়ম কানুন জানেন না। আপনাকে সরকারি চাকরি দিছে কি? আমার তো এটা নিয়ে চিন্তা হচ্ছে, আপনি সরকারি চাকরি কিভাবে পেলেন? হ্যাঁ, সরকারি চাকরি আপনি কিভাবে পেলেন? যে একটা পাবলিক প্লেসে এসে অন্য একটা পুরুষ মানুষকে, একটা মহিলা মানুষ হয়ে অন্য একটা পুরুষ মানুষকে কিভাবে কমেন্ট করতে হয় সেই ভদ্রতাটা জানেন না, পারিবারিক শিক্ষা নেই। আমি কি আপনাকে জোর করে আনছি? আমার এখানে কি আমি কাউকে ডেকে আনছি, জোর করে আনছি? এখানে আপনারা যারা আসেন নিজের ইচ্ছায় আসেন, তো নিজের ইচ্ছায় আসেন, অবশ্যই সরকারি চাকরি করেন, তাই না? তা সরকারি চাকরি করলে আপনি পে স্কেল পাইতে চান, পে স্কেল আপনি কোন যোগ্যতায় পাবেন? আপনার কোন যোগ্যতার কারণে আপনি পে স্কেল পাইতে চান? হ্যাঁ, পে স্কেল পাইতে হলে আপনার সে দাবি করতে হবে না? পে স্কেল পাইতে হলে আপনাকে দাবি করতে হবে না? আপনার দাবিটা প্রচার হইতে হবে না? তা আপনি যদি শেয়ার না করেন তাহলে আপনার দাবি কি আকাশে ফেরেশতারা ইয়া প্রচার করে দিব? আপনি যদি আপনার দাবি আপনি শেয়ার না করেন, আপনি প্রচার না করেন, তাহলে আমাদের এই দাবির কথাগুলি কি ফেরেশতা ইয়া আল্লাহর মানে সরকারের কাছে পৌঁছেই দিব? ফালতু কথাকার মানুষ।